আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মিড টার্ম পরীক্ষা সামনেই। তো আমাদের পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর হচ্ছে একটা ওভারভিউ দিব আজকে। আমরা ক্লাসে যেগুলো করিয়েছি কখনোই এই ভিডিওটা সেটা রিপ্লেসমেন্ট না। কারণ ক্লাসে আমরা অনেক টাইম নিয়ে প্রবলেমগুলো সলভ করি। এখানে জাস্ট একটা ওভারভিউ করব যাতে আপনাদের মিড টার্মের জাস্ট আগের রাতে আপনি একটু ভিডিওটা দেখলেন। তাতে করে দেখা যাবে যে আপনার প্রিপারেশনটা আরো অনেক বেশি ভালো হচ্ছে। কারণ কিছু, কিছু জিনিস আছে যে আপনি ক্লাসে দেখেছেন তো একটু ভুলে গেছেন অথবা কোনো কারণে সেই কনসেপ্টটা মনে নাই। তো এখানে একটা ওভারভিউ দিয়ে যাব যাতে ওইটার সঙ্গে আপনি ক্লাসের যে লেকচারটা সেটাকে রিলেট করতে পারেন। তো আমরা শুরু করি। আমাদের লেকচার 1 ছিল নাম্বার বেস কনভার্সন। তো নাম্বার বেস কনভার্সন এর ক্ষেত্রে আমরা আমরা দেখি যে আমাদের ফার্স্টে যেটা যে আমাদের এই যে কোর্সটা বা এটার অবজেক্টিভটা কি। তো আমরা এখানে মেইনলি জানতে পারবো যে আমাদের কালার পেনটা নিয়ে নিই। আমরা এখানে হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেমের মধ্যে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো এবং আমরা অ্যাডভান্টেজ বা লিমিটেশন সম্পর্কে জানতে পারবো আমাদের ডিজিটাল সিস্টেমের এবং আমরা যে ডিজিটাল লজিক সেই জিনিসটা সম্পর্কে বুঝতে পারবো। তো এখানে হচ্ছে অ্যানালগ ভার্সেস ডিজিটাল যে সিস্টেমটা সেটার মধ্যে আর কি আমাদের মেইনলি পার্থক্যটা। তো এখানে পার্থক্য বলতে আপনাদের সিটিতে এরকম একটা কোশ্চেন ছিল অ্যানালগ ভার্সেস ডিজিটাল। তো অনেকেই জাস্ট এইটুকু লিখে রাখছেন। তো আপনার শুধু এইটুকু লেখা না, আপনি অ্যানালগ ভার্সেস ডিজিটাল যখন লিখবেন তখন হচ্ছে আপনি মেইনলি কি লিখবেন যে আপনাদের অ্যানালগ সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, ডিজিটাল সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। আপনাদের যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছিল, আপনাদের ব্রডলি বোঝানো হয়েছিল যেভাবে, আপনি জাস্ট এইটুকু মুখস্থ করে লিখলেন এটা না, আপনি জাস্ট আরেকটু মানে এলাবোরেট করে বা একটু এক্সপ্লেইন করে লিখবেন যে অ্যানালগ ডেটা ক্যান ভ্যারি ওভার এ কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভ্যালুস, যেমন কি স্পিডোমিটার। কারণ কি আপনার অ্যানালগটা ডেটা, তো এটা যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা স্পিডোমিটার আছে এবং স্পিডোমিটার দেখেন আপনার এখানে কাটা কাটা দেওয়া থাকে এবং প্রত্যেকটা মান ধরেন 5, 10, 15 এরকম ভাবে দেওয়া থাকে। তো আপনি একদম এই পজিশনে থাকলে এক্সাক্ট কত সেটা কিন্তু আপনি হচ্ছে ইয়ে করেন না আরকি, বুঝতে পারেন না। এবং আপনার যখন স্পিডোমিটারটা এরকম ভাবে যাচ্ছে আরকি, এই যে মিটারটা আছে, মিটারটা ধরেন এরকম ভাবে যাচ্ছে। তো একটা কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে দিয়ে কিন্তু এটা পাস হচ্ছে, তাই না? তো এনালগ সিস্টেমটা হচ্ছে মেইনলি কি যে আপনার এখানে যেগুলো আমরা নেচারে পাই, নেচার থেকে যেগুলো পাই বা আমরা যে সিস্টেমটাকে হচ্ছে কন্টিনিউয়াস কোনো একটা রেঞ্জের মধ্যে থেকে তার ভ্যালুটাকে ডিফাইন করি সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। আর ডিজিটাল সিস্টেম কি? ডিজিটাল কোয়ান্টিটিস ক্যান টেক ওয়ান অনলি ডিসক্রিট ভ্যালু, যেমন কি 0 এবং 1 এর মাধ্যমেই বা হাই লো এটার মাধ্যমেই বোঝানো হয়। ধরেন আপনার কাছে একটা সুইচ আছে। তো একটা সার্কিট আমাদের কাছে আছে। সার্কিটে আমরা ব্যাটারি দিলাম এন্ড এইখানে মনে করেন যে আমাদের কাছে একটা লাইট আছে। এখানে আমাদের সুইচ আছে। তো আমরা এই সুইচটা এখন কি আছে? এখন অফ অবস্থায় আছে, কানেকশন নাই। তার মানে আমরা বলে দিব যে এখন হচ্ছে এটা জ্বলবে না সুইচটা। মানে আমরা একদম মানে একটা ডিসক্রিট ভ্যালু বলে দিতে পারবো যে এটা হয় জ্বলবে নাহলে জ্বলবে না। এখন জ্বলছে না, অফ আছে। আবার যদি আমরা এই সুইচটাকে কানেক্ট করে দেই, তাহলে আমরা বলতে পারবো যে সুইচটা হচ্ছে এখন অন হয়ে গেছে। ঠিক আছে? তো এইগুলোকে মেইনলি হচ্ছে ডিজিটাল কম্পিউটার, ডেসিমাল ডিজিট বা অ্যালফাবেটিক্স এইভাবে হচ্ছে ডিফাইন করা হয়। তো ডিজিটাল সিস্টেম এবার দেখেন আপনি ওই ডিফারেন্স এর মধ্যে যে ডিজিটাল সিস্টেম এখানে যেগুলো পড়তেছেন এই জিনিসগুলোও এড করবেন। ঠিক আছে? অ্যানালগ সিস্টেমে যেগুলো নাই সেটা। A digital system is a combination of device designed to manipulate the physical quantities or information that are represented in digital form। তো দেখেন a discrete information processing system, আর এটা কি সিগন্যালটা কি discrete information হচ্ছে সিগন্যালটা। আর আপনার যে ডিজিটাল সিস্টেম গুলো আছে সেই সিস্টেমের যে অ্যাডভান্টেজ গুলো আছে, তো দেখেন অ্যাডভান্টেজ কি আপনার হচ্ছে গ্রেটার অ্যাকুরেসি অর প্রিসিশনস, তারপরে ইজিয়ার টু ডিজাইন, ইজিয়ার ইনফরমেশন স্টোরেজ। যেমন কি আপনি দেখেন এখন আপনি মোবাইলে বা আপনার কম্পিউটার ডিজিটালি যে ডেটাগুলো স্টোর করতে পারতেছেন সেগুলো আপনি যেভাবে করতে পারতেছেন আগে স্টোর করাটা এতটা ইজি ছিল না। ঠিক আছে? তো এগুলো ডিজিটাল সিস্টেমের ইয়ে, কারণ কি আপনি 0 1 এটার মাধ্যমে হচ্ছে 0 অথবা 1 এর মাধ্যমে ডেটাটাকে আপনি স্টোর করতে পারতেছেন। এটার স্পিড বেশি হচ্ছে, এটা অবশ্যই ইকোনমিক্যাল। ঠিক আছে? তো এটার লিমিটেশন কি? এর মেইন লিমিটেশন হচ্ছে যে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ডটা সেটা হচ্ছে আপনার অ্যানালগে কাজ করে। দেখেন আমি এখন যে ক্লাসটা রেকর্ড করতেছি আমি একটা ডিজিটাল মাইক্রোফোন ইউজ করে ক্লাসটা রেকর্ড করতেছি। বাট আমার কথাটা তো হচ্ছে যাচ্ছে বাতাসের মাধ্যমে। বাতাসের মাধ্যমে এরকম বাতাসের মধ্যে আমরা জানি যে এরকম ভাবে আমাদের যে শব্দটা যায়, পাস হয়। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ওয়েভ।
তো এইভাবে পাস হচ্ছে, তো সেটাকে ডিজিটালে কনভার্ট করছে। তো আমাদের যে নেচার থেকে বা আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড থেকে আমরা যাই নেই বা সেখানে যাই হচ্ছে আউটপুট দেই না কেন, সেটা আমাদের অবশ্যই অ্যানালগ একটা ফরম্যাটে চেঞ্জ করে দিতে হয় যাতে আমরা সেই জিনিসটা দেখতে পারি। ক্লাসে আরো ভালোভাবে এটা দেখানো হয়েছিল। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো এটাকে ওভারকাম করার জন্য কি করব, যে আমরা রিয়েল ওয়ার্ল্ডের যে অ্যানালগ ইনপুট গুলো সেগুলোকে আমরা ডিজিটালে কনভার্ট করব, দেন হচ্ছে ডিজিটাল ডেটাকে প্রসেস করব, দেন এগেইন কনভার্ট ইনটু দা অ্যানালগ ফর্ম। আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল লজিক জিনিসটা কি, যে যে ডিজাইন লজিক ইজ এ টার্ম ইউজ টু ডিনোট দ্য ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ ডিজিটাল সিস্টেম। আর ডিজিটাল লজিকটা কি আসছে, ডিজিটাল লজিক ইজ কনসার্ন উইথ দ্য ইন্টারকানেকশন অ্যামং দ্য ডিজিটাল কম্পোনেন্ট এন্ড মডিউলস, এন্ড ডিজিটাল লজিক ডিজাইন ইজ ইঞ্জিনিয়ারিং এন্ড ইঞ্জিনিয়ারিং মিনস দ্য প্রবলেম সলভিং। তো আমরা যে প্রবলেমগুলোকে সলভ করতেছি সেটা যখন আমরা ডিজিটালি বা লজিক্যালি সলভ করতেছি, সেটা হচ্ছে আমাদের মেইনলি ডিজিটাল লজিকের মধ্যে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার সিস্টেম। তো আমাদের অনেক ধরনের নাম্বার সিস্টেম আছে রিয়েল লাইফে। তো ডিজিটাল সিস্টেম আর বিল্ড ফ্রম দ্য সার্কিট দ্যাট প্রসেস বাইনারি ডিজিট, বাট উই ভেরি ফিউ রিয়েল লাইফ প্রবলেম আর বেসড অন দ্য বাইনারি নাম্বার। দেখেন আমরা নর্মালি কিন্তু ইউজ করি কোনটা, ডেসিমেল, যার বেস কত 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ কি বেস হচ্ছে আপনার 10। এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা বেস 10 এর মধ্যে হচ্ছে আমরা মেইনলি সবকিছু ইয়ে করি। সো এ ডিজিটাল সিস্টেম ডিজাইন মাস্ট এস্টাবলিশ সাম করসপন্ডিং বিটুইন দ্য বাইনারি ডিজিট এন্ড প্রসেস বাই দ্য ডিজিটাল সার্কিট এন্ড রিয়েল লাইফ নাম্বার ইভেন্ট এন্ড কন্ডিশন। তো আমরা যেগুলোকেই পাবো, আমাদের কম্পিউটারে হচ্ছে সবকিছু 0 1 অর্থাৎ বাইনারি সিস্টেমে সবকিছু কনভার্ট করে নিতে হবে এবং সেটার মাধ্যমে হচ্ছে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো দেখেন বাইনারি সিস্টেম মানে হচ্ছে এখানে বাইনারি সিস্টেম প্রত্যেকটা আসছে হচ্ছে বিট, বিট আসছে হচ্ছে বাইনারি বিআই, বাইনারি থেকে বিআই এবং ডিজিটের টি, এটা মিলে হচ্ছে আমাদের বিট কথাটা আসছে। তো এটা হচ্ছে 1 1 মানে হচ্ছে আমার কানেকশন থাকবে, 0 মানে হচ্ছে আমার কানেকশন থাকবে না। তো এটা মেইনলি হচ্ছে ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে। আমি এই জিনিসগুলো হচ্ছে একটু টাইম নিয়ে ক্লাসে দেখানো হয়েছিল, এখানে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো যার কারণে হচ্ছে আমি একটু দ্রুত যাব, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে যাবো। দেখেন আমাদের দুইটা সুইচ দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে 4টা কম্বিনেশন বানানো সম্ভব, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। n হচ্ছে আমার নাম্বার অফ সুইচ বা নাম্বার অফ ইনপুট আমরা যাই বলি, এবং আমাদের বাইনারিতে যেহেতু 0 অথবা 1 আছে, এই জন্য 0 অথবা 1 দুইটা, সেই 2 আমার বেস 2 বাইনারি, তার উপর আমি পাওয়ার দিব আমার কাছে কয়টা আছে। তো এখানে আমার দুইটা সুইচ আছে, তাহলে 2 এর পাওয়ার n ইকুয়াল টু 2 দি 4। তো আমার কাছে এই 4টা কম্বিনেশন ম্যাক্সিমাম দেওয়া সম্ভব। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইনফরমেশন গুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো ইন জেনারেল ফর্ম দেখেন, এক বিট দিয়ে হচ্ছে দুইটা ভ্যালু, 2 বিট দিয়ে 4টা, 3 বিট দিয়ে 8টা, 4 বিট দিয়ে 16টা, 2 টু দি পাওয়ার 4 বিট, তাহলে কত 16। ঠিক একইভাবে 32 বা বাকি সবগুলো আসছে 10 বিট দিয়ে 1024টা। তো এইভাবে হচ্ছে আপনার মেইনলি ভ্যালুগুলোকে ডিনোট করা হয় log টু m দিয়ে। ঠিক আছে, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n পরিমাণ ডিফারেন্ট ভ্যালু লাগে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কিছু পজিশনাল নোটেশনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমাদের ডেসিমাল সিম্বল 0 থেকে 9 পর্যন্ত। তো এখানে দেখেন 0 থেকে 9 পর্যন্ত একটা নাম্বারকে যখন রিপ্রেজেন্ট করা হয়, মানে ডেসিমাল সিস্টেমে রিপ্রেজেন্ট করা হয়, এই জায়গাটা হচ্ছে তার বেসটাকে দেওয়া হয় যে কত বেজের নাম্বার আছে। যেহেতু এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, তো বেস হচ্ছে 10। তো এখানে প্রত্যেকটা নাম্বারের একটা পজিশন আছে, তো সেই পজিশন গুলোকে এইভাবে ডিনোট করতে 0 1 2 3। তো দেখেন 7 × 10⁻³ 10 হচ্ছে কোনটা, বেস, তাহলে নাম্বার ইনটু যে বেজের পাওয়ার দিব তার পজিশন, তাহলে নাম্বার ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, সেটাকে আমরা যখন যোগ করব তখন হচ্ছে আমরা নাম্বারটা পেয়ে যাব। তো এইটাকে হচ্ছে আপনার মেইনলি এই যে ইন জেনারেল হচ্ছে এইভাবে আপনার ফরম্যাটিং করা হয়। ঠিক আছে, এবং যখন দশমিক থাকবে, দশমিকের পরে এটা যদি 0তম পজিশন হয়, দশমিকের পরের গুলো -1 -2 এরকম ভাবে পজিশন যাবে, অর্থাৎ পাওয়ারটা যাবে -1 -2 এরকম ভাবে ইন জেনারেল এ টু দি পাওয়ার n এইভাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের পজিশনাল নোটেশন গেল। তো আমাদের যে অন্যান্য নাম্বার সিস্টেম গুলো আছে, একটা তো ডেসিমাল যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি, এছাড়াও আমাদের সবগুলো বেজে আমরা হচ্ছে বেজ আর এর সঙ্গে পরিচিত। আমরা হচ্ছে বেজ আর এর সঙ্গে পরিচিত। তো এই বেজ আর এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো বেজ, ধর আর এর মান যদি 3 হয় তাহলে আমরা 3 বেজের নাম্বার সেট করতে পারি। তো সেই নাম্বার পর্যন্ত আমরা কিভাবে যাই, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, n হচ্ছে আমার যে পর্যন্ত নাম্বার যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি 0 থেকে শুরু করে r-1 পর্যন্ত যাবে। যেহেতু বেস 3 তাহলে 0 1 2, এই কয়টা হচ্ছে আমার নাম্বার। দেখেন when the base is r, the coefficient value range from 0 to
r-1 পর্যন্ত যাবে এবং বাকি যেগুলো আছে অক্টাল হেক্সাডেসিমাল তো বেস 16 মানে হচ্ছে আপনার 15 পর্যন্ত যাবে। তো যেহেতু আমাদের কাছে ডেসিমেলের নাম্বার আছে 9 পর্যন্ত, বাকিগুলোকে আমরা ডিনোট করি a b c d e f, অর্থাৎ এর মান হচ্ছে আপনার 10 11 12 13 14 15। তো এইভাবে হচ্ছে আমরা মেইনলি ডিনোট করি। আচ্ছা, এরপরে আমাদের অন্যান্য নাম্বার যেগুলো আছে যে এই আমরা মেইনলি হচ্ছে এই 4টা নাম্বার নিয়ে পড়বো। এছাড়াও আমরা যে কোনো বেজে যাতে কনভার্ট করতে পারি, যে কোনো বেজে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আপনারা ক্লাসে শিখছেন এবং আপনাদের সিটিতে আসছে মানে ক্লাস টেস্টে আসছে, তো এগুলো একটু ভালোভাবে দেখবেন। তো এখানে দেখেন আপনার হচ্ছে বাইনারি বেজ, তারপরে বেজ 8, বেজ 16, এগুলোকে কিভাবে কনভার্ট করা হয়। তো বাইনারিতে দেখেন আপনার যেহেতু 16 আছে 16টাকে ডিনোট করার জন্য আমার ম্যাক্সিমাম হচ্ছে 4টা বিটের দরকার। দেখেন 4টা বিট দিয়ে কিন্তু 16টা কম্বিনেশনকে কমপ্লিট করা সম্ভব বাইনারিতে। এবং এখানে প্রত্যেকটা নাম্বার কোনটার জন্য কত সেটা হচ্ছে দিয়ে দেওয়া আছে অন্য নাম্বার সিস্টেমের জন্য। তো এখানে দেখেন বেজ আর টু ডেসিমেল, আপনারা অনেকেই আপনাদের যে সিটিতে ভুল করছেন একটা, যে বেজ আর টু ডেসিমেল এইটায় যাওয়ার যে ফর্মুলা, আপনাদের সিটির একটা কোশ্চেন ছিল যে ডেসিমেল থেকে আপনার হচ্ছে 16 বেজে যাইতে হবে। তো আপনারা সেই জায়গাটায় ভুল করছেন, কি এই ফর্মুলা দিয়ে হচ্ছে সেটা করছেন অনেকেই আপনাদের খাতাতে যেটা দেখলাম। তো আপনারা এই যে ভুলটা করছেন এই ভুলটা করবেন না। আপনার ডেসিমেল থেকে যখন আপনি বেজ আরে আসবেন সেটার জন্য আমরা যেভাবে শিখবো আমরা সামনে দেখবো। আর এখানে হচ্ছে বেজ আর, অর্থাৎ যে কোনো বেজ থেকে আপনি ডেসিমেলে কিভাবে যেতে পারেন সেটার জন্য ফর্মুলা হচ্ছে সামেশন অফ ডিজিট, অর্থাৎ যে ডিজিটটা আপনি নিচ্ছেন সেই ডিজিট ইনটু সোর্স বেজ। সোর্স বেজ কোনটা, এটা আপনি বেজ 2 থেকে যাচ্ছেন বেজ 10 এ, বেজ আর মানে আপনার সোর্স বেজ, তাহলে সোর্স বেজ 2, তাহলে সেইটার পাওয়ার দিবেন তার পজিশন, অর্থাৎ এই 1টার পজিশন কত, এটা 0 1 2 3, এটা -1 -2 -3, তাহলে এইভাবে যাবে 1 × 2^3 যে বেজ আছে সেটা, এইভাবে যেটা পাবেন সেটাই হচ্ছে তার যে ডেসিমেল সেইটা, ঠিক আছে। কিন্তু আপনারা অনেকেই হচ্ছে এটা ভুল করে ফেলছেন যে আপনারা ডেসিমেল থেকে যখন আপনাদের হেক্সাডেসিমেলে নিতে বলা হয়েছিল আপনারা সেটাকে হচ্ছে এই ফর্মুলা দিয়ে করছেন, বাট এটা হচ্ছে শুধুমাত্র বেজ আর থেকে আপনি যখন ডেসিমেলে যাবেন তার জন্য। দেখেন এই যে কোনো 8 বেজ থেকে যখন যাচ্ছে একইভাবে পজিশন গুলো দিয়ে চলে যাচ্ছে। আমরা আশা করি যে এইভাবে পারবো। আচ্ছা, তো এবার দেখেন ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের দুইটা মেথড আছে। মেথড 1টা কি, সাম অফ ওয়েট মেথড, আর একটা হচ্ছে মেথড 2 যেটা যে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব এবং হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হোল নাম্বার অর্থাৎ রিয়েল নাম্বার যেগুলো ইন্টিজারের জন্য। আর আমরা যখন ফ্র্যাকশন পাবো ফ্র্যাকশনের জন্য হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করতে যাব। আর এইটা হচ্ছে আপনাদের যে সাম অফ ওয়েট মেথড। এখানে কি করব, 2 এর পাওয়ার 0 1 2 এরকম করতে যাব। কারণ আমাদের একটা নাম্বার দেওয়া আছে ধরেন 19, তাহলে 19 যদি দেওয়া থাকে এইটাকে ডিনোট করতে হইলে আমাদের সর্বোচ্চ যে পর্যন্ত যাব অর্থাৎ তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা তার আগেরটা পর্যন্ত যাব। তাহলে আমাদের কত 2^4 পর্যন্ত গেলে 16 পাচ্ছি, তাহলে আমরা 2^4 যেটা এইটাকে নিব, এটাকে 1 দিলাম, এরপরে আমার 19 করতে হবে, তাহলে 8 যদি 16 এর সঙ্গে যোগ করি তাহলে তো 24 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে এটাকে নিব না। 4 যোগ করলে 20 হয়ে যায়, নিব না। তাহলে যাকে নিব না তার জন্য আমরা কি করি, এগুলোকে 0 দেই। তারপর হচ্ছে এটাকে কি করি 19 করার জন্য, তাহলে 16 আর 2 18, তাহলে আমরা এটাকে 1 করব, এটাকে 1 করব, অর্থাৎ আপনার 19 অফ 10 এইটার যে ভ্যালুটা হবে বাইনারিতে সেটা হচ্ছে 1 0 0 1 1 অফ 2, এটা হচ্ছে আপনার 19 এর ভ্যালু, ঠিক আছে। তো আমরা কোন পর্যন্ত নিব, এইটার থেকে ছোট যেটা, অর্থাৎ আমরা এইটুকু জায়গাকে নিব, ঠিক আছে, এইটুকু জায়গাকে নিব। আচ্ছা, মানে এইটুকু বলতে এই পুরোটা, ওকে। আর যদি আমরা হচ্ছে ভাগ করে করতাম তাহলে কিভাবে করতাম, আমরা হচ্ছে 19 কে নিচ্ছি, দেন এটাকে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে কত হবে 9 2 18, থাকতেছে কত 1, দেন আবার যখন হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি তখন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে পরপর ভাগ করতে যাব। তাহলে পরেরটা কত আসতেছে, পরেরটা আসতেছে হচ্ছে 4 1 থাকতেছে, দেন 2 দিয়ে ভাগ করলে 2, এখানে কোনো কিছু থাকতেছে না রিমাইন্ডার, দেন 2 কে আবার 2 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকতেছে না, দেন এইখানে যখন 2 দিয়ে ভাগ করব তখন তো 1 এর মধ্যে 2 যায় না, তার মানে আমার এই যে একটা এটা চলে আসলো। এখন আমরা এমএসবি কোথায় থাকে, নিচে, তাহলে এমএসবি থেকে এলএসবি এর দিকে যাব, সেটা যদি যে আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি, তাহলে 1 0 0 1 1, এভাবে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি।
তাহলে এইটা হচ্ছে আমার মেথড 2। তো আমরা যে কোনো একটা মেথড দিয়ে হচ্ছে আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনটা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে সাম অফ ওয়েট মেথড। যে মেথডটা ওই যে একটু আগে বললাম যে দেখেন এই 9 কে যখন কনভার্ট করছে, তাহলে 9 কে কনভার্ট করার জন্য ফার্স্ট হচ্ছে যে ভাগ করছে 8 প্লাস 1 এ, মানে সব থেকে ছোট যে দুইটা ভাগে ভাগ করা যায় আর কি। এটা করার পরে 8 এর ভ্যালু কত, 2^3 প্লাস 2^0, এইভাবে করতে পারেন, অথবা আপনি এরকম ভাবে নিজে লিখে নিতে পারেন, ঠিক আছে, অথবা ক্লাসে যেভাবে দেখিয়েছি ওভাবে করতে পারেন, ঠিক আছে। এগুলো করতে পারেন। ফ্র্যাকশনের জন্য কি করছে দেখেন, ফ্র্যাকশনের জন্য আপনার হচ্ছে এই যে প্রত্যেকটা তার যে ভ্যালু সেটাকে ভাগ করে সেটা হিসেবে হচ্ছে পর্বত যোগ করে গেছে। আচ্ছা, এবার দেখেন ডেসিমেল থেকে আমরা যে কোনো বেজে কিভাবে যাব। দেখেন রিপ্রেজেন্টেড ডিভিশন বাই আর, তো আমরা ফার্স্টে কি করব, সরি রিপিটেড ডিভিশন বাই আর, তো আমরা আর দিয়ে অর্থাৎ যে বেজে আসি সেই বেজ দিয়ে বারবার ভাগ, মানে এই ডেসিমেল থেকে যে বেজে যাইতে চাচ্ছি সেই বেজের পাওয়ার দিয়ে বারবার ভাগ করব। অর্থাৎ আমি যদি 19 যাইতে চাই 16 বেজ দিয়ে, তাহলে 16 দিয়ে হচ্ছে ভাগ করতে থাকবো। এরকম করে হচ্ছে আমরা বারবার ভাগ করতে করতে যাব। আর ফ্র্যাকশনের জন্য হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব। তো দেখেন এখানে হচ্ছে আমরা ফার্স্টে বেস 2 এর জন্য দেখি, দেখেন 43 কে নিচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে ভাগ করে ভাগফলটাকে রাখবো এবং তার রিমাইন্ডারকে এই সাইডে রাখতে লাগবে, এবং আমরা কি করব, রিমাইন্ডার গুলোকে নিব, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার হোল প্রসেসটা লেখা আছে, আমি আর এটাতে এত টাইম দিচ্ছি না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর কি। আচ্ছা, এখানে দেখেন রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2, সেটা কি করছে আপনার হচ্ছে 2 দিয়ে, মানে আপনার যে বেজে আছে, যে সোর্স বেজ, মানে আপনি সরি যে ডেস্টিনেশন বেজ আপনার রয়েছে কত, নাম্বারটা দেওয়া রয়েছে হচ্ছে আপনার সোর্স বেজ কত 10, আপনি ডেস্টিনেশন কত 2, তাহলে যে ডেস্টিনেশন যেটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে আপনি গুণ করবেন, এটা হচ্ছে ফ্র্যাকশনের জন্য। আর এই যেটা ছিল হচ্ছে আপনার রিয়েল নাম্বার, রিয়েল পার্ট কত ছিল 43, তাহলে 43 এর জন্য আপনি কি করবেন, সেটাকে 2 দিয়ে ভাগ করবেন, কারণ আপনার কোন বেজে যাইতে বলছে 2 বেজে। যদি এটাকে হচ্ছে আপনার 16 বেজে যাইতে বলতো 16 দিয়ে ভাগ দিতেন, যদি আপনার হচ্ছে 6 বেজে যাইতে বলতো তাহলে আপনি 6 দিয়ে ভাগ দিতেন, এবং আপনি একইভাবে এমএসবি নিচে থাকবে, এলএসবি উপরে থাকবে, এইভাবে হচ্ছে আপনি আপ ডাউন করতে লাগবেন। আচ্ছা, তাহলে একইভাবে আপনাদের সিটিতে যেমন দেওয়া ছিল 6 বেজ 5 বেজ, এবং আপনার যদি দুই রকম বেজে থাকে, ধরেন আপনার কোনো একটা নাম্বার আছে 1 2 3, এটা আছে মনে করেন 5 বেজে, এটাকে গুণ করতে বললো 1 2 4, এটা বললো হচ্ছে 6 বেজে। তাহলে এই দুইটা যদি গুণ করতে বলে, আপনি দুইটাকে যে কোনো একটা কমন বেজে নেবেন, হয় 5 এ নেবেন নয় 6 এ নেবেন, তারপর হচ্ছে করবেন। এবং অনেকেই দেখলাম যে করছেন যে এইটাকে কনভার্ট করে আগে ডেসিমেলে নিয়ে গেছেন, এটা করা যাবে না। আপনারা যখন পরীক্ষার খাতায় করবেন, আপনার যে বেজ দেওয়া থাকবে ওই বেজের মধ্যে করবেন। আরেকটা জিনিস, আপনার ধরেন দেওয়া থাকলো 1 2 4, বেজ হচ্ছে 4, তো দেখেন বেজ 4 মানে 0 থেকে বেজ 4 মানে আর মাইনাস 1 পর্যন্ত যাবে, তার মানে 0 1 2 3 পর্যন্ত যাবে। এখন 4 বেজে 4 তো ইনভ্যালিড, তো আপনি ফার্স্টে এই নাম্বারটা একটু চেক করে নেবেন যে এই নাম্বারটা কি আপনার ভ্যালিড নাকি ইনভ্যালিড। যদি নাম্বারটা আপনার ইনভ্যালিড হয়, তাহলে হচ্ছে আপনি ডিরেক্টলি লিখে দেবেন যে দিস নাম্বার ইজ ইনভ্যালিড, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনার ডিফারেন্স বিটুইন ইন্টিজার এবং ফ্র্যাকশন। তো কোনটার ক্ষেত্রে কি করবেন, ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, ভাগ করি, আর হচ্ছে ফ্র্যাকশনের ক্ষেত্রে কি করি, মাল্টিপ্লিকেশন করি। তো এটা তো মানে একটু আগে যেটা করলাম এটা। আর ইন জেনারেল কনভার্সনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে ওই যে আরেকটা যেটা বললাম যে আপনার যে কোনো একটা বেজে নিয়ে নেবেন। এবার যে কোনো একটা বেজে যদি নিতে না পারেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, ফার্স্টে সেটাকে ডেসিমেলে নেবেন, ডেসিমেল থেকে আপনি তারপরে অন্য বেজে নিয়ে যাবেন, ঠিক আছে। তো এটা করতে পারেন, যেমন আপনার 4 বেজ থেকে 2 বেজে কনভার্ট করতে হবে, তো 4 বেজ থেকে আপনি আগে ডেসিমেলে নিলেন, এবার ডেসিমেল থেকে আপনি আবার বেজ 2 তে কনভার্ট করলেন। আপনি কারণ হচ্ছে কি, আপনার যখন 2 বেজ থেকে 4 বেজে নিতে হবে বা অন্য কোনো বেজে নিতে হবে, তো তখন সেটা নেওয়ার জন্য তো আপনার কাছে অন্য যে ওয়ে গুলা, সেগুলোতে যদি আপনার ইয়ে না করে, তো সেক্ষেত্রে আপনার ওয়ে কি আছে, আপনার জেনারেল কনভার্সনের ক্ষেত্রে আপনি হচ্ছে ডেসিমেল থেকে, মানে যে কোনো বেজ থেকে আগে ডেসিমেলে আসবেন, ডেসিমেল থেকে দেন হচ্ছে অন্য বেজে চলে যাবেন। আচ্ছা, এবার দেখেন বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমেলে কনভার্সন। বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমেল যদি কনভার্সন করতে বলে, এটা কিন্তু ডেসিমেল থেকে না, বাইনারি থেকে। তো সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, আপনার অক্টাল অক্টাল যখন বলবে তখন আপনার কত, 0 থেকে 7 পর্যন্ত আপনার রেঞ্জ, 0 থেকে 7 পর্যন্ত কয়টা, 8টা। 8টাকে রিপ্রেজেন্ট করার জন্য টু দি পাওয়ার কত 3, অর্থাৎ 8 কে রিপ্রেজেন্ট করার জন্য টু দি পাওয়ার 3, যেহেতু আপনার বিট কয়টা লাগতেছে 3টা, তাইলে আপনার কাছে যে ডেসিমেল বা যে সরি যে বাইনারি নাম্বার দেওয়া আছে, সেই বাইনারি নাম্বারকে
দশমিকটা যেখানে আছে দশমিক থেকে আপনি রিয়েল নাম্বারের জন্য এদিকে যাবেন এবং ফ্র্যাকশনের জন্য এদিকে যাবেন। কি করবেন? তিনটা তিনটা করে ভাগ করবেন। এইভাবে তিনটা তিনটা করে ভাগ করবেন এবং যেখানে যে দেখবেন যে আর কোনো নাম্বার নাই, মানে ২টার পরে আর পাচ্ছেন না, তখন হচ্ছে সেখানে একটা 0 ধরে নিবেন। মানে এখানে যেহেতু হচ্ছে ২টা আছে আর একটা নাই, তার মানে এখানে আপনি একটা 0 ধরে নিবেন। এরপর আপনার একইভাবে গ্রুপ করবেন কিভাবে? ফ্র্যাকশনের যে রাইট সাইডে আছে সেখানেও আপনি একইভাবে রাইট সাইডে পরপর যাইতে থাকবেন। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি গ্রুপ করবেন, দেন হচ্ছে নাম্বারগুলো বসাবেন। তাহলে 001 এইটাকে যদি হচ্ছে আমরা ইয়েতে নেই, 001 কে যদি হচ্ছে আমরা আপনার ডেসিমেলে নেই, তাহলে হচ্ছে কত পাচ্ছি? 001 এর জন্য পাচ্ছি হচ্ছে আমরা, সরি অক্টালে নেই, তাহলে 001 এর জন্য আমরা কত পাচ্ছি অক্টাল নাম্বারের? আমরা অক্টাল নাম্বারটাকে লিখে নিই। 00 এর জন্য পাচ্ছি 0001 এর জন্য 001, 2 এর জন্য 010, 3 এর জন্য 011, 4 এর জন্য 100, 5 এর জন্য 101, 6 এর জন্য 110, 7 এর জন্য 111। তাহলে আমরা 001 এর জন্য আমরা কত পেয়েছি? 1। তাহলে সেই 1 টাকে এখানে লিখবো। দেন তারপরেরটা কত? 011 এটার জন্য 3 কে লিখেছি। তারপরে 111 7 কে লিখেছি। 010 এটার জন্য 2 পেয়েছি, সেটাকে লিখেছি। একইভাবে দশমিকের পরে 101, দেখেন 101 এর জন্য আমরা কত পেয়েছি? 5। দেন হচ্ছে 110 এটার জন্য 6 পেয়েছি। তো আমরা এইভাবে লিখবো। তো একইভাবে অক্টাল থেকে যখন বাইনারিতে যাব তখন হচ্ছে আমরা কি করব? রিভার্স। তাহলে রিভার্সটা কিভাবে করতে পারি? 1 এর জন্য আমরা নাম্বারগুলোকে বের করব রিভার্স ওয়েতে। তো 1 আমরা কত জন্য পেয়েছি? 1 পেয়েছি কত? 001, এখানে লিখবো 001। দেন 3 এর জন্য আমরা আবার 3টা পাবো, সেটা কোনটা? 011। 7 এর জন্য 111 এবং 2 এর জন্য আমরা পাবো 010। ঠিক একইভাবে 5 এর জন্য 101 এবং 6 এর জন্য আমরা পাচ্ছি 110। তো এইভাবে হচ্ছে আমরা পুরাটাকে লিখে ফেলবো, লিখে আমরা এইভাবে হচ্ছে নিতে পারি। একইভাবে হেক্সাডেসিমাল যখন নিব তখন আমার কত? তখন হচ্ছে আমার হেক্সাডেসিমালে 16 মানে 2 টু দি পাওয়ার 4। তার মানে কি? আমরা এখানে যেমন 3টা করে নিয়েছিলাম, এখন কি করব? এইটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, অর্থাৎ এটা আমার ফ্র্যাকশন, এই সাইডে হচ্ছে রিয়েল নাম্বার আর রাইট সাইডে হচ্ছে ফ্র্যাকশন। আমরা এইদিকে 4টা করে ভাগ করব, এদিকেও আমরা 4টা করে ভাগ করব যে নাম্বার দেওয়া আছে। একইভাবে যাব আবার, ঠিক একইভাবে এটার থেকে আমার 4টা আসবে। 9 এর জন্য কত আসবে? 9 এর জন্য আসবে 1001। ঠিক আছে? তো এরকম ভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা নাম্বার বের করব। এই ডি মানে কত? ডি মানে হচ্ছে আমরা পাচ্ছি A for 10, B for 11, C for 12, D for 13। তাহলে আমার 13 এর জন্য আমার বাইনারি ভ্যালুটা যেটা আসবে সেটা লিখবো। তাহলে 13 এর জন্য কত আসবে? 13 এর জন্য আসতেছে 1101। এটা হচ্ছে আমার 13 এর জন্য আসতেছে। ঠিক একইভাবে 5 এর জন্য 0101, এটা আসতেছে 5 এর জন্য। তাহলে এইটাকে হচ্ছে আমরা এইভাবে লিখে ফেলবো। তো এই একইভাবে হচ্ছে আমরা এই কনভার্সন গুলো করব, যে বাইনারির মধ্যে থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কিছু কনভার্সনের এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ। তো এগুলো একটু দেখে নিবেন, এক্সারসাইজ গুলো একটু দেখে নিবেন। এবং হচ্ছে আমরা 2 বিটের জন্য কিভাবে করি, 2টা বিটের জন্য যোগ করলে তখন হচ্ছে আমাদের একটা হচ্ছে যোগফলে যায়, বাকি একটা হচ্ছে আমাদের ক্যারিতে চলে যায়, ক্যারি বিট কোনটা, বা এবং 3 বিটের জন্য ঠিক একইভাবে কি করে, 1 থাকে এবং তার সাথে কি একটা ক্যারি থাকে। ঠিক আছে? তো ক্যারি কোথায় যাচ্ছে বা আমার সাম কোথায় যাচ্ছে সেটা লিখবো। তো এইভাবে হচ্ছে আমরা বাইনারি নাম্বার, ধরেন আপনার এরকম একটা নাম্বার দেওয়া হলো, দেওয়ার পরে আপনাকে বললো যে বাইনারি অ্যাডিশন পারফর্ম করতে। তার মানে কি? আপনার এই 2টা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, দেন সেই কনভার্সনের যে রেজাল্টটা সেইটাকে হচ্ছে আপনি অ্যাডিশন করবেন। তো এইভাবে আপনি অ্যাড করতে থাকবেন, যে 0 এবং 1 অ্যাড করলে 1, এখানে আপনার ক্যারি 0। তো এইভাবে হচ্ছে আপনার পরপর যোগগুলো করে যাবেন। তো এখানে আর কিছু এক্সারসাইজ দেওয়া আছে। দেন হচ্ছে আপনার বেজার, যে কোনো বেজের মধ্যে যখন হচ্ছে আপনি অ্যাডিশন করবেন, যে আপনার 2টা বেজ বললো, তো আপনি ফার্স্টে কি করবেন? এটাকে যোগ করবেন। এই যে যেমন 414, এটাকে যোগ করে আপনি কত পেয়েছেন? 9। তো 9 mod 5, আপনার যে বেজ আছে সেই বেজ দিয়ে হচ্ছে আপনি এটাকে মড করবেন। যে বেজ আছে সেই বেজ দিয়ে হচ্ছে আপনি এটাকে মড করবেন। মড করলে কত পাচ্ছেন? 4। মড করা মানে হচ্ছে আপনি এটাকে ভাগ করতেছেন, ভাগ করার পরে যে ভাগ শেষটা সেটাই হচ্ছে আপনার মডের অ্যান্সার। ঠিক আছে? ভাগ করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মডের অ্যান্সার, এবং হচ্ছে আপনি যে ভাগ ফলটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ক্যারি। তাহলে এইটা হচ্ছে আপনার সাম
যে মডটা পাচ্ছেন, মডটা হচ্ছে আপনার সাম, এবং হচ্ছে আপনার যে ভাগফলটা পাচ্ছেন, ভাগশেষটা আপনার সাম, এবং যে ভাগফলটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ক্যারি। ঠিক আছে, আপনি এইভাবে হচ্ছে আপনি পরপর করবেন, যে এই যে 9 ডিভাইডেড বাই 5 করতেছেন, তাহলে এখানে 5 দিলেন 4, তাহলে এইটা হচ্ছে আপনার যে মডের অ্যান্সারটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার ক্যারি, আর সরি এটা হচ্ছে আপনার সাম, আর এইটা হচ্ছে আপনার ক্যারি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ডিজিটের জন্য যোগগুলো করে ফেলবেন, যে কোনো বেজের অ্যাডিশন তাহলে আপনি করতে পারবেন। এরপরে বাইনারি মাল্টিপ্লিকেশন আছে। তো বাইনারি মাল্টিপ্লিকেশনও আপনার কাইন্ড অফ একই, যে যেভাবে আপনার নরমাল মাল্টিপ্লিকেশন গুলো করা হয় একইভাবে হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন গুলোও করতে হয়। তো দেখেন, বাইনারি মাল্টিপ্লিকেশনের জন্য আমরা কি করব, 0 দিয়ে ফার্স্টে সবগুলোকে মাল্টিপ্লাই করব, নরমাল মাল্টিপ্লিকেশন যেভাবে করি, দেন 1 দিয়ে করব, এই একইভাবে করব, এবং বাকি যে ফাঁকা জায়গাগুলো এগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার, অর্থাৎ ডোন্ট কেয়ার বা আপনি এখানে 0 বসায় দিতে পারেন। ঠিক আছে, বসানোর পরে দেন হচ্ছে আপনি যোগ করে যাবেন, যোগ করে যাওয়ার পরে আপনার যে নরমালি যেভাবে যোগ করেন, যে আমরা অ্যাডিশনটা যেভাবে শিখছি ঠিক একইভাবে হচ্ছে বাইনারি অ্যাডিশন গুলো এইভাবে করে যাবেন, বা অন্য বেজের অ্যাডিশনও একইভাবে করবেন। তো এখানে যে আপনার অন্য অন্য বেজের বেজ আর এর মধ্যে যদি বলে, তাহলে হচ্ছে আপনার রাইট মানে কি, আপনার যেটা হচ্ছে আপনার ভাগশেষ, আর হচ্ছে আপনার যেটা ক্যারিটা হচ্ছে আপনার কোথায় যাবে, যেটা হচ্ছে আপনার ভাগফলে আসছে। তো দেখেন এইখানে এখন আপনি এই যে নাম্বারটা পেলেন, নাম্বারটা পেয়েছেন কত, 7 ইন্টু সি, 7 ইন্টু সি করছেন, এইটা হচ্ছে আপনার 16 বেজে আছে, এটাও 16 বেজে আছে, তাহলে 7 ইন্টু সি করলে নর্মালি হচ্ছে কত, 7 করলে 84, তাহলে আপনি কি করবেন, 84, এটা আপনার কোন বেজে আছে, 16 বেজে আছে, তাহলে সেই 16 দিয়ে ভাগ করবেন, 16 দিয়ে ভাগ করলে 5 আসে, 5 আসলে আপনার 80 থেকে 4, তাহলে এই যে 4 হচ্ছে আপনার রাইট মানে কোনটা, 4 হচ্ছে আপনার রাইট, এই যে রাইট, অর্থাৎ এইটা যাবে হচ্ছে আপনার উত্তরে, অ্যান্সারে, আর এইটা হচ্ছে আপনার ক্যারি, এইটা হচ্ছে আপনার ক্যারি কোনটা থাকবে, ভাগফলটা। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ক্যারিতে যাবে। এইভাবে হচ্ছে আপনি যে কোনো বেজের মধ্যে গুণ বা মানে এইভাবে যে কোনো বেজের মধ্যে হচ্ছে আপনি গুণগুলোকে করতে পারবেন, যে আপনার যে গুণফলগুলো আসতেছে এটা এবার আপনি একইভাবে বসালেন, বসানোর পরে নরমালি আপনি যে বেজের যোগগুলো যেভাবে করেন সেভাবে হচ্ছে যোগফলটাকে বসায় দিবেন। তো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ সবগুলোই সবাই খুব ভালোভাবে করবেন, যাতে হচ্ছে যে কোনো বেজের মধ্যে করেন। এবং আপনাদের দেখেন এইখানে আমাদের একটা প্রবলেম আছে, যে 0 থেকে আমরা যখন অন মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে। তো এই নেগেটিভ ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের পরবর্তী লেকচারগুলোতে আছে যে আমরা 3টা মেথডে করতে পারি, যার মধ্যে টুস কমপ্লিমেন্ট হচ্ছে সব থেকে আমাদের কাছে গ্রহণযোগ্য, অনস কমপ্লিমেন্ট আছে, টুস কমপ্লিমেন্ট আছে, আর কি আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড। তো এগুলোকে আমরা কিভাবে করব আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। ঠিক আছে, তো এইভাবে আপনার বিয়োগ করার ক্ষেত্রে ওই যে প্রবলেমটা ওখানে হয়, যে একটা 0 যেহেতু আমাদের কাছে থাকে না, সেহেতু হচ্ছে আমরা কি করি, যে পরের যেটা আছে সেটার থেকে হচ্ছে আমরা একটাকে ক্যারি হিসেবে নিয়ে আসি, এবং সেই ক্যারিটাকে পরের বার আবার বিয়োগ করার সময় ওর সঙ্গে অ্যাডিশন করে দিই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে করবেন, প্রত্যেকটারই হচ্ছে এক্সাম্পল ভালোভাবে দিয়ে দেওয়া আছে। যেমন এখানে দেখেন 6 বেজের জন্য দেওয়া আছে যে 5, এবার 4 যেহেতু ছোট, তাহলে হচ্ছে আপনি কি করবেন, আপনি পরেরটা থেকে নিয়ে আসবেন। তো পরেরটা থেকে 1 নিয়ে আসা মানে কত, আপনি যে বেসটা সেই বেসটাকে ধরে নিয়ে আসতেছেন, দেন ওইটাকে যোগ করার পরে যেটা আসতেছে সেটা হিসেবে বসাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলা মনে হয় খুব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এইভাবে হচ্ছে আপনারা এটাকে করবেন। আচ্ছা, আমরা এবার হচ্ছে পরবর্তী লেকচারটাতে চলে যাই। ঠিক আছে, আশা করি যে লেকচার 1টা সবাই বুঝতে পারছেন, যদিও খুবই বেসিক জিনিসপত্র ছিল। আমরা লেকচার 2টাতে চলে যাই। আচ্ছা, লেকচার 2তে হচ্ছে আমাদের মেইনলি নাম্বার সিস্টেম এবং হচ্ছে আমাদের কোর্স গুলা। ঠিক আছে, তো এইগুলাকে হচ্ছে আমরা এবার দেখব। আমরা আগেরটাতে দেখলাম যে কিভাবে যোগ বিয়োগ গুণ করে, এবং হচ্ছে আমাদের যে নাম্বারের কনভার্সন বা বাকি জিনিসগুলো সেটা। এবার দেখেন, আমাদের ওখানে আমরা শুধু দেখছিলাম 4টা সিস্টেম, যে তার মধ্যে একটা আমাদের কম্পিউটার যেভাবে কাজ করে তার মধ্যে একটা ছিল হচ্ছে বাইনারি। এবার এই বাইনারি নাম্বারটাকে কম্পিউটার আবার বিভিন্ন ভাবে হচ্ছে কোড করে। ঠিক আছে, বিভিন্ন নাম্বার সিস্টেম হচ্ছে আবার কনভার্ট করে। তার মধ্যে একটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, যেটাকে বিসিডি বলে উল্লেখ করা হয়। ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমেল। তো এই বাইনারি কোডেড ডেসিমেলের ছাড়াও আমাদের আরো কিছু স্কেমা আছে, সেই স্কেমা গুলো সম্পর্কেও জানবো। তো বিসিডি স্কেমাকে অনেক সময় ডাকা হয় 8421। ঠিক আছে, 8421।
এই নামে হচ্ছে অনেক সময় ডাকা হয়। তো এবার হচ্ছে আমরা দেখি, দেখেন এখানে বাইনারি কোডের ডেসিমেলের মধ্যে হচ্ছে আপনার বিসিডি কোডকে দেখেন আমরা যেভাবে হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করছিলাম 4টা বিট দিয়ে, এখানেও বাইনারি কোডের কোডকে হচ্ছে 6টা বিট দিয়ে ডিফাইন, সরি 4টা বিট দিয়ে ডিফাইন করা হয়। 8 4 2 1 এই 4টা বিট দিয়ে ডিফাইন করা হয়। এই 4টা বিটের মধ্যে দেখেন 0 কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 0 0 0 0 অর্থাৎ কোনোটাকেই আমরা নিচ্ছি না। যখন 1 কে তখন শুধু 1 কে নিচ্ছি। যখন 9 তখন হচ্ছে কি 8 প্লাস 1 এটা করলে 9 পাচ্ছি, অর্থাৎ 1 0 0 1। এইভাবে হচ্ছে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতেছি। তো এই বিসিডি রিপ্রেজেন্টেশন ছাড়াও আমাদের কাছে আরো কিছু সিস্টেম আছে, 2 4 2 1 এক্সেস 3 8 4 -2 -1। তো বিসিডি যেটা করবেন, বিসিডির সঙ্গে আপনি 3 যোগ করলে এক্সেস 3টা পাবেন, অর্থাৎ বিসিডির যেটা 3, বিসিডির যেটা 3, এই 3 এর ভ্যালুটাই হচ্ছে আপনার এক্সেস 3 0। ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে আপনার যে কোনো একটা নাম্বার দিবে, ধরেন আপনার 4 এর হচ্ছে আপনার এক্সেস 3 বের করতে বললো, তো 4 এর এক্সেস 3 মানে আপনার কাছে অ্যাকচুয়ালি যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 7 5 6 7। আপনি বিসিডি তে 7 এ যেটা পেয়েছেন সেটাকে আপনি বের করবেন, অর্থাৎ 4 প্লাস 3 করবেন, সেটার বিসিডি বের করবেন, বিসিডি বের করে যেটা পাচ্ছেন সেটা, অর্থাৎ বিসিডি মানে আপনি 8 4 2 1। তাহলে দেখেন একইভাবে 9 এ যখন আসতেছেন, 9 এর ক্ষেত্রে আপনার তো বিসিডি নাই, বিসিডি আনইউজড কোড, মানে কোডগুলোর মধ্যে চলে গেছে, তখন কি করবেন 9 প্লাস 3 এটা করলে আপনি কত পাচ্ছেন 12। তাহলে আপনি কি করবেন 8 4 2 1 দিয়ে আপনি 12 এর কোড বের করবেন, তাহলে 1 1 0 0, দেখেন 1 1 0 0 আপনি পাচ্ছেন। ঠিক আছে? এইভাবে এক্সেস 3 বের করবেন। আর 8 4 -2 -1 এটা তো আরো ইজি। যেমন হচ্ছে আপনি 2 কে যখন রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন তখন কি আপনার 2 কে রিপ্রেজেন্ট করার জন্য আপনি 4 থেকে 2 কে যদি মাইনাস করেন তাহলে হয়ে যাচ্ছে তাহলে 8 4 -2 -1। তাহলে আপনি 8 কে আপনার দরকার হচ্ছে না 2 কে রিপ্রেজেন্ট করতে, 0 দিলেন। 4 কে আপনার দরকার হচ্ছে -2 কে দরকার হচ্ছে, তাহলে 4 থেকে -2 গেলে আপনার 2 থাকতেছে, -1 লাগতেছে না, এভাবে রিপ্রেজেন্ট করতেছে। তো এখন আপনার এখানে যদি কোশ্চেন আসে যে আনইউজড কোনটা, তার মানে কি আপনার যদি বলে যে এক্সএস 3 কোডে আপনার আনইউজড কোনটা, তার মানে এইগুলো তো আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি কি করবেন, আপনি এক্সএস 3 যে ইউজ যে কয়টা 0 থেকে 9 পর্যন্ত সেই কয়টার জন্য আপনি কোড বের করবেন, বাকি যে কয়টা থাকতেছে ওই কয়টা হচ্ছে আনইউজড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কাছে এই 3টা মেথড আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। তো সাইন ম্যাগনিটিউডটা কি, এখানে হচ্ছে আপনার নেগেটিভ নাম্বার আর ইউজুয়ালি রিটেন বাই দা রাইটিং এ মাইনাস সাইন ইন ফ্রন্ট অফ দা নাম্বার। তো দেখেন 12, তো 12 কে রিপ্রেজেন্ট করার জন্য নরমালি বাইনারিতে 12 কে রিপ্রেজেন্ট করার জন্য 1 1 0 0 এইটা দিলেই হচ্ছে। এখন কি করে, এইটুকু তো আমার 12 কে রিপ্রেজেন্ট করার জন্য এর ফার্স্টে আরেকটা এক্সট্রা বিট নিয়ে আসে, এই বিটটাকে বলে হচ্ছে সাইন বিট, আর এই অংশটুকু হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু, এটাকে বলা হচ্ছে আপনার ম্যাগনিটিউড। ঠিক আছে? তো এই ম্যাগনিটিউডটার সামনে যদি একটা 1 কে বসায় দেয়, সেইটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে যে এটা একটা নেগেটিভ নাম্বার, এবং এইটাকে যদি আপনার 0 দিয়ে দেয় তাহলে বোঝাবে যে এটা একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে? তো কম্পিউটার মেমোরি এ ফিক্সড উইথ, তো দেখেন আপনার কম্পিউটার মেমোরিতে একটা ফিক্সড উইথ বলে দেওয়া থাকে, ধরেন এরকম একটা উইথ বলে দিছে যেটা হচ্ছে আপনার 8 বিট সিস্টেম। তাহলে 8 বিট সিস্টেমের মধ্যে আপনি 12 কে -12 কে যখন রাখতে চাচ্ছেন, তো সে কি করে একটা এক্সট্রা বিট নিয়ে আসে, অথবা যদি 8 বিট সিস্টেম থাকে তাহলে সে এই জায়গায় যে বিটটা আছে এইটুকুকে সে আলাদা করে ফেলে, আলাদা করে ফেলে এই 7 বিট যে জায়গাটা, 7 বিটের মধ্যে সে রাখতেছে হচ্ছে আমাদের ম্যাগনিটিউডটাকে, আর এর মধ্যে রাখতেছে সাইন বিটটা। তাহলে সাইন বিট যদি 1 দিয়ে এখানে 0 0 0 0 1 1, সরি একটা 1 0 0, তাহলে এইটা দিয়ে সে বোঝাচ্ছে যে দিস ইজ -12, এন্ড যদি দিস নাম্বার ইজ 0 দেন এটাকে বোঝাবে যে দিস ইজ +12। ঠিক আছে? এইভাবে হচ্ছে সাইন ম্যাগনিটিউডটা কাজ করে। তো এই যে একটা 8 বিট সিস্টেম, 8 বিট সিস্টেমের মধ্যে 1 বিটকে সাইন এবং 7 বিটকে বলা হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক একইভাবে দেখেন এইভাবে নাম্বারগুলোকে দেখাচ্ছে। এখন দেখেন যদি আপনার সিস্টেমটা 8 বিটের হয় তাহলে তো সাইন বিটের জন্য একটা এক্সট্রা বিট চলে আসতেছে, আর সিস্টেমটা যদি আপনার বলে দেয় যে 8 বিট হচ্ছে তার ম্যাগনিটিউড বা কোনো কিছু বলে দিল না, তাহলে আপনি এক্সট্রা একটা বিট নিয়ে আসতে পারেন সাইন বিটের জন্য, যেটা হচ্ছে এখানে হয়েছে যে আমাদের এখানে 4 বিট নিয়ে আসছে,
তার সামনে একটা 0 বসায় দিয়ে বা একটা 1 বসায় দিয়ে সেই নাম্বারটাকে বলতেছে। তাহলে এই 4 বিটটা হচ্ছে আনসাইন্ড নাম্বার। তাহলে আপনাকে যদি বলা হয় যে একটা 4 বিট আনসাইন্ড নাম্বার বা 8 বিট আনসাইন্ড নাম্বার, তাহলে সবগুলো বিটই চলে যাবে হচ্ছে সাইন ছাড়া। এবার যখন সেটা পজিটিভ রিপ্রেজেন্টেশন বলবে, একটা এক্সট্রা বিট নিয়ে এসে সেটাকে বলবেন কি 5 বিট সাইন ম্যাগনিটিউড নাম্বার। যে 5 সেখানে যদি 0 থাকে তাহলে প্লাস হবে 13, আর যদি 1 থাকে তাহলে মাইনাস হবে। ঠিক একইভাবে এখানে হচ্ছে আপনারা দেখেন এই যে 4 বিট আনসাইন্ড নাম্বার, এটাকে যখন সাইন করতেছে তখন একটা বিটকে এক্সট্রা আনতেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে সাইন ম্যাগনিটিউডটাকে প্রকাশ করা হয়। তো এই সাইন ম্যাগনিটিউডের মধ্যে লার্জেস্ট পজিটিভ নাম্বার হচ্ছে +127 এবং লার্জেস্ট নেগেটিভ নাম্বার হচ্ছে -127। এবং 0 দেখেন দুইটা রিপ্রেজেন্টেশন চলে আসছে, কারণ কি সবগুলো এই যে আপনার বিটগুলো আছে 1 2 3 4 5 6 7, এই যে 7টা বিট আসতেছে, এই 7টা বিটের সামনে একটা 0 দিচ্ছে, অর্থাৎ এই 7টা বিট 0 মানে হচ্ছে 0, আর তার সামনে 0 দেওয়া মানে পজিটিভ 0, আর এই 7টা বিটের সামনে একটা 1 দেওয়া মানে কি নেগেটিভ 0। তার মানে কি 0 হচ্ছে দুইটা রিপ্রেজেন্টেশন এখানে চলে আসতেছে। এই প্রবলেমটাকেই সামনে সলভ করা হয়েছে। তো আমরা দেখি, এবং আপনাকে যদি বলে যে সাইন ম্যাগনিটিউডের রেঞ্জ কত, সাইন ম্যাগনিটিউডের রেঞ্জ হচ্ছে -127 থেকে +127 পর্যন্ত। ঠিক একইভাবে সাইন নাম্বার এখানে হচ্ছে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমাদের সাইন নাম্বারটা লাগতেছে, আর এইটা রিপ্রেজেন্টেশনটাকে বলে হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড নাম্বার। ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনটা। তো এরপরে আসে হচ্ছে আমাদের অনস কমপ্লিমেন্ট। অনস কমপ্লিমেন্টটা কি করে, যে আপনার যে বিট আছে সে আর কোনো এক্সট্রা বিট আনতেছে না, আপনার কাছে যে নাম্বার আছে বা যে বিট আছে সে কি করে এইগুলোকে হচ্ছে আপনার উল্টায় দেয়। যেমন দেখেন ইন্টিজার পার্ট, এবং এই ইন্টিজার পার্টকে এন বিট এবং ফ্র্যাকশনকে হচ্ছে এম ডিজিট যদি থাকে, এবং সেটা নেগেটিভ ভ্যালুকে হচ্ছে অনস কমপ্লিমেন্ট করে, যেখানে 0 আছে 0 গুলোকে 1 এবং 1 গুলোকে 0 করে দেয়। এইভাবে হচ্ছে অনস কমপ্লিমেন্ট হচ্ছে আপনার নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে। তো দেখেন এইখানে হচ্ছে আপনার যে অ্যাপ্রোচটা, সেটা ফর্মুলাটা কি, যে মাইনাস একটা নাম্বার থাকলো যেটা এক্স এবং বেজ, তাহলে কি করে বেজ এন মাইনাস বেজ এম। তো বেজ এন এটা হচ্ছে আপনার যে বেস টু দি পাওয়ার এন, অর্থাৎ নাম্বার অফ আপনার রিয়েল নাম্বার, অর্থাৎ আপনার ধরেন 010.00, এই যে তিনটা, এই এন এর ভ্যালু হবে 3, আর এই যে দুইটা ধরেন এখানেও তিনটা আছে, এখানে এম এর ভ্যালু হবে হচ্ছে 3। ধরেন এখানে তিনটা বা চারটা আছে, চারটা দিয়ে দিই, এটা যদি হয় তাহলে এম এর ভ্যালু হবে 4। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করে। আবার এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা অ্যাপ্রোচ, এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 1 এ হচ্ছে এই আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, যেটা হচ্ছে এখানে করছে। তো দেখেন -12 কে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে ফার্স্টে আপনার যে বাইনারি ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বলে দিচ্ছে যে 8 বিট। তাহলে 8 বিট যদি বলে দেয় তার মানে কি আপনার এখানে 8টা বিট, তাহলে যে কয়টা বিট নাই এইটাকে বলা হচ্ছে সাইন এক্সটেনশন, মানে আপনার কাছে যে কয়টা বিট নাই সেই কয়টা বিটের জন্য আপনি বাকিটাকে 0 দিয়ে দিচ্ছেন, কারণ কি আপনার 8 বিট বলে দিচ্ছে, তার মানে আপনার কাছে 8টা বিট রাখার মতন জায়গা আছে, কিন্তু আপনার এই 4টাতেই হয়ে গেছে, তো বাকিগুলো দিছে। তো এটা রিপ্রেজেন্টেশনটা যেহেতু মাইনাস এই ফার্স্টে দেওয়া হয়েছে, তাহলে মাইনাসকে নিলাম। এবার হচ্ছে এটা থেকে আমরা কি আসলাম, এই ফরম্যাটে আসলাম, তাহলে 2 টু দি পাওয়ার 8, কারণ কি এখানে 8টা আমার বিট বলে দেওয়া হয়েছে, -2 টু দি পাওয়ার 0। 0 কেন, কারণ এখানে কোনো ফ্র্যাকশন নাই, এজন্য এম এর ভ্যালু 0, এন এর ভ্যালু 8, -12। দেন এই 12টা কোনটা, -x, x হচ্ছে কোনটা আমার যে নাম্বারটা দেওয়া আছে, তাহলে এই x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 12, আমার যে নাম্বারটা গিভেন। এবার সেটাকে রিপ্রেজেন্ট করলে আমরা এটা পেয়েছি, এবং এইটাকে যখন হচ্ছে আমরা এই যে 243 কে যখন হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি তখন হচ্ছে তার অনস কমপ্লিমেন্ট ভ্যালুটা পাচ্ছি। এবং ইজিয়ার ওয়ে অফ দিস ইজ এইটা, যে আপনার কি করতেছে, যেখানে যেখানে 0 ছিল সেগুলোকে অন করতেছে, যেখানে যেখানে 1 সেটাকে হচ্ছে আপনার 0 করতেছে, জাস্ট ইনভার্স। আপনার যদি বলে দেয় অ্যাপ্রোচ 1 দিয়ে করতে, তাহলে মাস্ট বি আপনার দিস ফর্মুলা ইউজ করতে হবে। যদি অ্যাপ্রোচ 2 বলে দেয় তাহলে হচ্ছে আপনি এইভাবে করতে পারেন, আর যদি কোনো কিছু বলে না দেয় আপনার যেটা ইজি লাগে আপনি সেভাবেই অনস কমপ্লিমেন্ট করতে পারেন। তাহলে দেখেন অনস কমপ্লিমেন্টের এবার যদি আপনার রেঞ্জটার কাছে আসি তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, দেখেন লার্জেস্ট পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি +127, লার্জেস্ট নেগেটিভ নাম্বারের জন্য পাচ্ছি -127, এবং দেখেন জিরোর জন্য আমরা কি পাচ্ছি, আমরা সবগুলো 0 দিয়ে হচ্ছে আমরা 0 পাচ্ছি, এবং সবগুলো 1 দিয়ে হচ্ছে আমরা কাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, 0। তার মানে কি এইখানে আমাদের রেঞ্জটা কত আসতেছে, অনস কমপ্লিমেন্টের রেঞ্জগুলো ইম্পর্টেন্ট। আপনার যদি রেঞ্জ বের করতে বলে তাহলে কিন্তু এরকম করে আপনি সবগুলোকে দেখায় আপনি রেঞ্জটাকে বের করবেন। ঠিক আছে, তো এখানে কি করবেন, -127 থেকে +127 পর্যন্ত আসতেছে, এটা খুবই ফাইন, কারণ কি আমাদের এই যে বিটটা, এই বিটটা তো আপনার হচ্ছে উল্টায় যাচ্ছে, এবং পজিটিভ এবং নেগেটিভ নম্বরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি, এবং বাকিটা কি 2 টু দি পাওয়ার n - 1 থেকে 2 টু দি পাওয়ার n - 1 পর্যন্ত, অর্থাৎ 2 টু দি পাওয়ার n - 1 কোনটা, 2 টু দি পাওয়ার 7, তার মানে কত 127
মানে 128 মাইনাস 1 তার মানে কত 127 এবং সেটা কত মাইনাস 127 থেকে প্লাস 127 পর্যন্ত যাচ্ছি এবং এখানেও আমরা জিরোর জন্য একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সাইন পাচ্ছি। তাহলে আমাদের এইখানেও আমাদের সেম প্রবলেমটা আসতেছে যে আমরা দুইটা জিরো পাচ্ছি এবং এই প্রবলেমটাকে সলভ করার জন্য হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট আসছে। তো এখানে দেখেন এই যে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এবং একটা জিনিস অনস কমপ্লিমেন্টে আপনার পজিটিভ 14 যে ভ্যালু সেটার বাইনারি ভ্যালু এবং অনস কমপ্লিমেন্ট ভ্যালু সেম, বাট মাইনাস যখন চলে আসবে মাইনাসের ক্ষেত্রে তার বাইনারি ভ্যালু এবং অনস কমপ্লিমেন্টের ভ্যালু কিন্তু সেম হবে না। তাহলে এইটির ক্ষেত্রেও আপনি কি করে বের করবেন, তার বাইনারি ভ্যালু ফার্স্টে বের করবেন এবং সেই বাইনারি ভ্যালুটাকে যখন উল্টাবেন তখন হচ্ছে তার অনস কমপ্লিমেন্টের ভ্যালুটাকে পাবেন। আচ্ছা, এবং অন্যান্য বেজের ক্ষেত্রে কি ফর্মুলা এটা যে r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার মাইনাস m মাইনাস n, তার মানে কি আপনার এক্সাম্পল এটা দেওয়া আছে, তাহলে আপনার 10 টু দি পাওয়ার 5 মাইনাস আপনার যেহেতু হচ্ছে যে কোনো কিছুর ভ্যালু যদি মাইনাস 0 হয় তার মানে কত, মানে পাওয়ার যদি মাইনাস 0 হয় তার মানে কি 1 এবং হচ্ছে আপনার n যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাকে হচ্ছে আপনি মাইনাস করুন, মাইনাস করে যে ভ্যালুটা পাচ্ছেন সেই ভ্যালুটাই হচ্ছে আপনার অনস কমপ্লিমেন্টের ভ্যালু। ঠিক একইভাবে ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখেন এই তিনটা ডিজিট তার মানে কত এই যে সেই ভ্যালুটা m এর, আর n এর ভ্যালু কত 2, তার থেকে হচ্ছে আপনি টোটাল নাম্বারটাকে মাইনাস করতেছেন, সেটা হচ্ছে আপনি ভ্যালুটাকে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা যে এটা হচ্ছে আপনার এটা গেল আদার বেজের ক্ষেত্রে। এবার হচ্ছে দেখেন এই একইভাবে হচ্ছে টেন্স কমপ্লিমেন্টও একইভাবে করতেছে, আপনি যে বেজের কমপ্লিমেন্ট করবেন আপনি এই একই সিস্টেমে সেই বেজটাকে নিয়ে আপনি ফর্মুলার মধ্যে বসায় করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলা কি যে আমাদের যে নেগেটিভ নাম্বারটা দেওয়া থাকবে টু টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে আমরা কি করব x কে মাইনাস করে দিব। তাহলে দেখেন আমার এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমার 12 এবং হচ্ছে টু টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 12 এটা করলে আমরা এটা পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের ভ্যালু। এবার এটাকে হচ্ছে আমরা কিভাবে বের করতেছি মেথড 1 এ, হচ্ছে আমাদের যে ওয়ান্স কমপ্লিমেন্ট দেওয়া আছে সেটা টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এই যে ভ্যালুটা আছে টুস কমপ্লিমেন্ট অফ এটা করার জন্য আমাদের কি করতে হবে যে যা আছে সবগুলোকে হচ্ছে আমরা কি করলাম উল্টায় দিলাম, তার সঙ্গে হচ্ছে এক যোগ করব। এখানে হচ্ছে একটা জিনিস ভুল আছে, এখানে শুধু 2 মানে বাইনারি ভ্যালু। ঠিক আছে, আপনারা একটু পড়ার সময় দেখে নিন, টুস না বাইনারি ভ্যালু। টুস কমপ্লিমেন্ট অফ দিস, তাই এটাকে কি করছি 0 এবং 1 গুলোকে ফার্স্টে ইনভার্ট করছি মানে অনস কমপ্লিমেন্ট করছি, তার সঙ্গে এক যোগ করছি। এছাড়া আমাদের যে শর্টকাট যে আনঅফিশিয়াল মেথড যেটা বলে যেটা আছে যে আমাদের যে লাস্ট ডিজিটটা আছে সেই লাস্ট ডিজিটটাকে হচ্ছে আমরা আনচেঞ্জ রাখবো এবং হচ্ছে আমরা বাকি যে ডিজিটগুলোকে আছে সেই ডিজিটগুলোকে আমরা ইনভার্ট করে দিব। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে কিপ আনচেঞ্জ টিল ফার্স্ট অকারেন্স অফ 1, তো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের 1 কে না পাচ্ছি সে পর্যন্ত হচ্ছে আমরা করব ফ্রম এলএসবি এবং হচ্ছে ইনভার্ট রিমেইন অনস ইনটু 0, অর্থাৎ বাকি যে 1 গুলো থাকবে সেগুলোকে 0 এবং 0 গুলোকে অন করে দিব। ঠিক আছে, তো সেটাই হচ্ছে যে আমরা যখন হচ্ছে এলএসবি থেকে যাচ্ছি তো যখন আমরা 1 পেয়েছি সেই 1 গুলোকে আমরা ইনভার্ট করা শুরু করছি এবং 0 গুলোকে 1 এ রূপান্তরিত করছি আর এবং আমরা যতক্ষণ পর্যন্ত 0 পাবো, অর্থাৎ একটা 0 ছিল যেটা আমাদের এখানে আনচেঞ্জ রাখছি। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখেন এই যে আমরা আগেরটা যেমন দেখছি যে আমাদের লার্জেস্ট পজিটিভ নাম্বার কত, আমাদের এখানে হচ্ছে প্লাস 127 যেটা ছিল সেটাই আছে এবং নেগেটিভ কত পাচ্ছি মাইনাস 128, এখানে 128 পর্যন্ত পাচ্ছি। কারণ কি একটা জিরোর জন্য আমরা এটা পাইলাম এবং পরেরটার জন্য আমরা কি পাচ্ছি, পরেরটার জন্য তো আমাদের এই যে বাকিগুলো জিরো এবং আমাদের লাস্টের এই যে এটা অন থাকতেছে তাহলে এটাকে পাচ্ছি এবং আমরা এখানে জিরোর একটা মাত্র রিপ্রেজেন্টেশন পাচ্ছি, আমাদের এখানে একটা মাত্র রিপ্রেজেন্টেশন পাচ্ছি এবং আমাদের রেঞ্জটা তখন চলে আসতেছে মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত, অর্থাৎ আমাদের ওই যে একটা জিরো ছিল যেটা হচ্ছে 1 এর জন্য পাচ্ছিলাম সেই জিরোটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। 1 এবং বাকি সবগুলো হচ্ছে যখন জিরো হচ্ছিল বা বাকি সবগুলো 1 হচ্ছিল তার জন্য যে রিপ্রেজেন্টেশনটা পাচ্ছিলাম সেটা এখানে পাচ্ছি না, কারণ কি আমরা পরে একটা প্লাস 1 করতেছি যার জন্য আমাদের ওই যে 0 1 গুলো থাকতেছে ওগুলো সব হচ্ছে আপনার 0 হয়ে যাচ্ছে এবং যে ক্যারি লাস্টে যে মানে প্রত্যেকটা ক্যারির জন্য হচ্ছে এটাকে 0 হয়ে যাচ্ছে, লাস্টে যে সেই 1 এর রিপ্রেজেন্টেশনটা চলে আসতেছে যার জন্য হচ্ছে এখানে আমাদের যে নেগেটিভ নাম্বার সেটা আসতেছে। তাহলে দেখেন এখানে হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার n - 1 টু প্লাস 2 টু দি পাওয়ার n - 1 - 1 পর্যন্ত আসছে। তাহলে দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট স্টিল রিপ্রেজেন্ট দ্য সাইন 0 ফর পজিটিভ এবং 1 ফর নেগেটিভ। তাহলে দেখেন 0 দিয়ে কিন্তু আপনার সাইন বিটটা কি প্রকাশ করতেছে 127 এবং 1 দিয়ে কিন্তু 128 কেই রিপ্রেজেন্ট করতেছে এবং 0 এর জন্য দেখেন এটা কিন্তু একটাই দেখাচ্ছে এবং আপনার 0 দিয়ে সবগুলো যে 1 সেটা করলে কিন্তু আমরা প্লাস 127 পাচ্ছি, অর্থাৎ আমাদের বা 1 দিয়ে সবগুলো 0 করলে কিন্তু আমরা 128 পাচ্ছি। তার মানে কি মাইনাস 128 পর্যন্ত যাচ্ছে, তার মানে কি আমাদের ওই যে 0 যে দুইটা প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। তাহলে টুস কমপ্লিমেন্টের আমাদের যে রেঞ্জটা সেটাও কিন্তু আমরা বের করতে পারবো।
তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ, টুস কমপ্লিমেন্টের রেঞ্জ এবং হচ্ছে আমরা আর কি দেখলাম সাইন ম্যাগনিটিউডের এটা, এবং টুস কমপ্লিমেন্ট এখানে দেখেন টুস কমপ্লিমেন্ট আপনার একটা নাম্বার এবং সেই নাম্বারের যে বাইনারি যেটা টুস কমপ্লিমেন্ট সেম, বাট যদি পজিটিভ নেগেটিভ নাম্বার হয় তাহলে বাইনারি এবং টুস কমপ্লিমেন্ট কিন্তু আলাদা। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা বের করতে পারি। এবং আমাদের কিভাবে হচ্ছে আমরা বের করব, তো ফার্স্টে চেক করব যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে বাইনারি কে কনভার্ট করব এবং সাইন এক্সটেন্ড করব। সাইন এক্সটেন্ড মানে কি, কারণ আপনার কাছে এখানে 8টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8 8টা বিট আছে। তো আপনার নাম্বার 1100, বাকি যে কয়টা নাম্বার থাকবে যদি পজিটিভ হয় তাহলে সবগুলোকে হচ্ছে আপনি 0 করে দিবেন, আর যদি নেগেটিভ হয় তাহলে সবগুলোকে হচ্ছে আপনি 1 করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাইন এক্সটেনশন। আমরা সেভাবে হচ্ছে সাইন এক্সটেনশনটা করব। তারপর হচ্ছে ইফ নেগেটিভ কনভার্ট টু বাইনারি এন্ড সাইন এক্সটেন্ড, তার মানে নেগেটিভ হইলেও আমরা সাইন এক্সটেন্ড করব এবং বাইনারিতে কনভার্ট করব। এবং আমরা যদি টুস কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে 0 কে 1 এবং 1 কে 0 করব, দেন 1 যোগ করব, আর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলে তাহলে 0 আর 1 এর শুধু চেঞ্জটা করব। দেন হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ডান করতে পারি অথবা কি টুস কমপ্লিমেন্টকে ডান করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে কম্পারিজন অফ সাইন এন্ড ম্যাগনিটিউড এন্ড কমপ্লিমেন্টস। তো এখানে হচ্ছে কিছু দেখানো আছে যে সাইন ম্যাগনিটিউডের ক্ষেত্রে দেখেন পজিটিভ নাম্বারের ক্ষেত্রে সবকিছুই সেম, পজিটিভ নাম্বারে কোনো প্রবলেম নেই, বাট নেগেটিভ নাম্বার যখন আছে -0 কোনো ভ্যালু কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্টে নাই, এবং সাইন ম্যাগনিটিউডে কিন্তু -8 নামে কোনো কিছু নাই। ঠিক আছে, সাইন ম্যাগনিটিউড এবং ওয়ান্স কমপ্লিমেন্টে। তার মানে 4 বিট সাইন নাম্বার যদি আপনাকে বের করতে বলে এবং সেটাকে যদি বলে যে -8 কি আপনার ওয়ান্স কমপ্লিমেন্টে ভ্যালিড কিনা, তাহলে বলবেন না, ভ্যালিড না। এবং হচ্ছে আপনার -0 কি টুস কমপ্লিমেন্টে ভ্যালিড কিনা, না। এবং আপনাকে যদি রেঞ্জটা বের করতে বলে যে 4 বিটের জন্য, তাহলে কত, -1 থেকে -8 পর্যন্ত, এটা হচ্ছে আপনার নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি টোটাল যদি বলে যে টুস কমপ্লিমেন্টের হচ্ছে টোটাল যে রেঞ্জটা সেটা কত, -128 থেকে +127 পর্যন্ত, এবং এখানে 0 হচ্ছে আমাদের একটাই থাকতেছে, একটা 0। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম, এবং ওখানে যেভাবে বের করছি এভাবে বের করে দেখাবেন। এক্সারসাইজ গুলো করবেন, প্র্যাকটিস গুলো করবেন, প্রত্যেকটা প্র্যাকটিসের অ্যান্সার দেওয়া আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের ডিফারেন্স গুলো দেখবেন। এবার হচ্ছে আনসাইন্ড নন অ্যারিথমেটিক অপারেশন। তো এখানে দেখেন আপনার যখন হচ্ছে বাইনারি অ্যারিথমেটিক অপারেশন ফর আনসাইন্ড নাম্বার বলবে, তখন হচ্ছে আপনি নরমালি যেভাবে যোগ বিয়োগ করে যান সেভাবে নরমালি যোগ বিয়োগ করে যাবেন, বাট এখানে সাবট্রাকশনও আপনি একইভাবে করতে পারেন। কিন্তু যখন হচ্ছে আপনার সাইন নাম্বারের কথা বলবে তখন হচ্ছে আপনার একটা সাইন বিট এক্সট্রা করে চলে আসতেছে যে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাহলে আপনি ফার্স্টে যে নাম্বারটা দেওয়া থাকলো সেটা কি যদি নেগেটিভ হয়, দেখেন আপনার কি এক্স মাইনাস ওয়াই যখন পারফর্ম করতে বলছে তাহলে এক্স আপনার যেটা দেওয়া আছে সেটাই, ওয়াই যদি হচ্ছে আপনার পারফর্ম করতে হয় তাহলে ওয়াইটা যেখানে এক্স মাইনাস ওয়াই বলছে তখন হচ্ছে আপনি কি করবেন, সেটা টুস কমপ্লিমেন্ট বের করবেন। টুস কমপ্লিমেন্ট বের করে দেন হচ্ছে দুইটার মধ্যে সাম করবেন। দুইটার মধ্যে সাম করলে কিন্তু আপনি যে ফাইনাল অ্যান্সারটা পাবেন, যে যে ডিসকার্ড দ্য এন্ড এন্ড ক্যারি, এন্ড ক্যারি, তখন হচ্ছে আপনি ফাইনাল যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে এই দুইটার মধ্যে বিয়োগফল। ঠিক আছে, একইভাবে ওয়াই মাইনাস এক্স যখন করছে তাহলে ওয়াই প্লাস হচ্ছে কি করবেন, এক্স এর টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ এক্স কে টুস কমপ্লিমেন্ট করে যে ভ্যালুটা পাবেন সেটা, এবং সেই দুইটার মধ্যে যোগ করে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার ওয়াই মাইনাস এক্স, এটা এখানে, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, অর্থাৎ আপনার যদি যে কোনো কিছু যদি এক্স মাইনাস ওয়াই বলে তার মানে এক্স প্লাস ওয়াই এর, এই ওয়াই এর টুস কমপ্লিমেন্ট, এক্স প্লাস ওয়াই টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ আপনি যেটা করতেছেন এক্স প্লাস ওয়াই এর কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে 1, তাই না? এই কাজটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি করতেছেন। তো এখানে হচ্ছে দেখেন অ্যাডিশন বা সাবট্রাকশন করার ক্ষেত্রে এই যে আপনার এখানে হচ্ছে যে এক্সট্রা যে বিটটা আসতেছে এইটা দিয়ে হচ্ছে আপনার 4 বিট বাইনারি সিস্টেম যেহেতু, তাহলে এই বিটটার মাধ্যমে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ। দেখেন এই যে এখানে আসার পরে দেখেন 4 -7 এর মধ্যে যখন করতেছেন তখন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করছেন, করার পরে যে অ্যাডিশনটা করছেন এটা দিয়ে হচ্ছে আপনার -3 কে রিপ্রেজেন্ট করতেছে। এবং যখন আপনার এই যে একটা বিট এক্সট্রা চলে আসতেছে, আপনাকে বলা হয়েছে 4 বিট, আপনার কাছে যখন যোগ বিয়োগ যাই করেন না কেন একটা বিট যখন এক্সট্রা চলে আসবে এইটাকে বলা হচ্ছে ওভারফ্লো। অর্থাৎ আপনার যে বিটটা এক্সট্রা চলে আসতেছে ওই বিটটাকে মানে আপনার, তো আপনার জায়গা কয়টা, আপনার রাখার জন্য জায়গা হচ্ছে 4টা, আপনার কাছে স্টোরেজ আছে 4টা, আপনার যখন একটা বিট এক্সট্রা চলে আসতেছে ওই বিটটাকে বলা হচ্ছে ওভারফ্লো। ঠিক আছে, তো ওভারফ্লো আরো মানে বেশ বড় একটা লেকচার আর কি যখন দেখাইছিলাম, তো এটা আর খুব বেশি ইয়েতে গেলাম না।
তারপরে যদি কারো কোথাও কনফিউশন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। অলরেডি হচ্ছে 2টা লেকচারেই অনেকটা টাইম চলে আসছে। এখানে আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এটাই। এটা হচ্ছে আপনাদের মোটামুটি 2টা লেকচার শেষ হলো, এখন হচ্ছে পরবর্তী 2টা আমরা শুরু করি। এইখানে হচ্ছে আমরা মেইনলি দেখছি যে আমাদের বুলিয়ান লজিক বা গেটস, ট্রুথ টেবিল, ইউনিভার্সাল গেট এগুলো সম্পর্কে। অর্থাৎ আমরা যে নাম্বার সিস্টেম গুলো দেখলাম সেই নাম্বার সিস্টেম থেকে আমরা বাইনারি নাম্বার দেখলাম এবং বাইনারি নাম্বারের বিভিন্ন রিপ্রেজেন্টেশন গুলো সম্পর্কে জানলাম। এবার হচ্ছে আমরা মেইনলি দেখব যে এই নাম্বার গুলো দিয়ে কম্পিউটার কিভাবে কাজ করে বা বেসিক লেভেলে কম্পিউটারের কাজগুলো কিভাবে আসে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমাদের ফার্স্ট হচ্ছে থিওরাম এবং পোস্টুলেট, এটার মধ্যে হচ্ছে পার্থক্যটা মেইনলি বুঝতে হবে, বা এই দুইটা জিনিস কি। থিওরাম হচ্ছে কি, যে জিনিসটাকে হচ্ছে আমরা প্রুভ করি, আর পোস্টুলেট কি, পোস্টুলেটকে হচ্ছে আমরা মেইনলি ধরে নিই যে এটা ট্রু। তো পোস্টুলেট আর অ্যাজিউম টু বি ট্রু এন্ড উই নিড নট টু প্রুভ দেম, দে প্রোভাইড দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য প্রুফ অফ এ থিওরাম। তো দেখেন আমাদের যে কোনো থিওরামকে যখন প্রুভ করতে হবে, তো ধরেন আমরা হচ্ছে এক্স ইন্টু জিরো করলাম, এক্স ইন্টু জিরো মানে যে জিরো, এই জিনিসটাকে তো আমাদের সত্য হিসেবে ধরে নিতে হবে। এইটাকে যখন আমরা ধরে নিলাম তখন কিন্তু আমরা এইটা দিয়ে যে কোনো থিওরামকে কিন্তু প্রুভ করতে পারলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে আপনার মেইনলি পোস্টুলেট এবং হচ্ছে থিওরামের মধ্যে পার্থক্য, বা কোনটা কি। থিওরামটা কি, এ থিওরাম ইজ এ proposition that can be deduced from the postulate. We make a series of logical argument using this postulate to prove the theorem. আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের বিভিন্ন বাইনারি লজিক। তো বাইনারি লজিক আমাদের বিভিন্ন বাইনারি ভেরিয়েবলস এর উপর হচ্ছে আপনার এটা তৈরি, এবং এইটা এবং বিভিন্ন লজিক্যাল অপারেশন দিয়ে হচ্ছে আমরা এটাকে ডিনোট করি, এবং ভেরিয়েবলকে আমরা কি করি মেইনলি হচ্ছে এ বি সি বা এক্স ওয়াই জেড এইগুলো দিয়ে হচ্ছে ভেরিয়েবল গুলোকে ডিনোট করি, যার হচ্ছে দুইটা পসিবল ভ্যালু হইতে পারে। মানে আপনার এ এর ভ্যালু হইতে পারে 0 অথবা এ ইকুয়াল টু হইতে পারে 1, অথবা আমরা যদি এ করি এ ইকুয়াল টু 0 ধরি তাহলে এ প্রাইম ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। মানে এটা আমরা পরবর্তীতে দেখব। এবং আমাদের কিছু লজিক্যাল অপারেশন থাকে, তার মধ্যে বেসিক 3টা অপারেশন হচ্ছে এন্ড অর নট, ঠিক আছে। এন্ড অর নট, এই 3টা হচ্ছে আমাদের মেইনলি বেসিক। তো লজিক গেট, তো এই যে লজিক্যাল অপারেশন গুলো করব সেগুলোকে দেখানোর জন্য আমাদের কিছু রিপ্রেজেন্টার বা কিছু গেটের দরকার, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এন্ড অর নট এগুলোকে হচ্ছে দেখব। তো এই যে দ্য মোস্ট বেসিক ডিজিটাল ডিভাইস আর দ্য কল্ড দ্য গেট। তো এন্ড যে আমরা অপারেশনটা করব, যে আমরা একটা 0 এবং একটা এক্স দিব বা একটা ইনপুট দিব, সেটার আউটপুট যে আমার ধরেন এক্স এর ভ্যালু আমি দিলাম 1, এটার আউটপুট যে আমার আসবে 0, এইটাকে হচ্ছে একটা এন্ড গেট দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এইখানে যদি এটার ভ্যালু হয় যে এ, এটা যদি বি হয় তাহলে এর অ্যান্সারটা হবে এ এন্ড বি। এন্ড হচ্ছে মেইনলি আপনার গুণের সম্পর্ক হিসেবে ধরে নিতে পারি যে এটাকে হচ্ছে ডট ডট দিয়ে প্রকাশ করা, ঠিক আছে। আর একইভাবে অর গেট, অর গেটটা হচ্ছে যোগের মতো, যে এটা হচ্ছে এ, এটা যদি বি হয়, এবং অর গেটটাকে হচ্ছে আপনার এরকম ভাবে আঁকা হয়, এটা হচ্ছে এ অর বি। আর নট গেটকে আঁকা হয়, নট গেটের হচ্ছে একটা ইনপুট থাকে, এন্ড এবং অর গেটের 2টা করে ইনপুট থাকে মিনিমাম, এবং এন্ড গেটের থাকে হচ্ছে একটা ইনপুট। এখানে যদি আমরা এ দেই এবং নট গেটে, সরি এন্ড গেট না, আর কি নট গেটে থাকে হচ্ছে একটা ইনপুট এ দেই, তাহলে আমরা এই পাশে পাবো হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে এর যে ইয়েটা আর কি। এখানে যদি 0 হয় এর ভ্যালু, তাহলে আমরা এদিকে পাবো হচ্ছে 1, ঠিক আছে। এ ইকুয়াল টু এদিকে যদি 0 হয় এদিকে পাবো হচ্ছে আমরা 1। এবং এ গেট হ্যাজ one or more inputs and produce an output is a function of the current input values. তো কারেন্ট ইনপুট ভ্যালুর উপর বেস করে আমাদের একটা আউটপুট দিবে। ধরেন আমাদের এখানে 0 এবং 1 আছে, তো এই আমাদেরকে হচ্ছে 1 দিবে। এটাই হচ্ছে লজিক। তো মোস্ট ইম্পর্টেন্ট বা আমাদের যে মৌলিক গেট, এইটা হচ্ছে আমাদের এই 3টা এন্ড অর এবং হচ্ছে নট গেট। তো টু ইনপুট এন্ড গেট দেখতে হচ্ছে এরকম। তো আমরা এই ডায়াগ্রামটা হচ্ছে ইউজ করব, এছাড়াও এটাকে বলে ব্লক ডায়াগ্রাম, এটাও আমরা দিতে পারি, তবে আমরা এই ডায়াগ্রামটাকে হচ্ছে ইউজ করব। এ এবং বি, এটা দিলে হচ্ছে এ এন্ড বি পাচ্ছি, এবং এটার হচ্ছে আমাদের টু ইনপুট, যেহেতু 2টা ইনপুটের জন্য টু দি পাওয়ার এন,
n এর ভ্যালু 2 তাহলে আমরা হচ্ছে চারটা আউটপুট পাবো। তাহলে a এবং b এর পসিবল চারটা কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1 এটা হইতে পারে। এবং এই 0 0 এর জন্য আমরা 0 পাবো, 0 1 এর জন্য 0 পাবো, 1 0 এর জন্য 0 পাবো, কারণ আমরা নরমালি কি গুণ করলে 0 এর সাথে যাই গুণ করি আমরা 0 পাই। যখন হচ্ছে দুইটাই 1 হবে তখন হচ্ছে আমরা এখানে 1 পাবো। এবং এই যে জিনিসটা এটাকে বলে হচ্ছে আপনার ট্রুথ টেবিল। তো আপনাকে যদি বলে একটা টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকতে অথবা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকতে, তাহলে আমরা ধরে নিব যে কোনো কিছু যেহেতু বলে দেওয়া নেই তার মানে আমাদের টু ইনপুট অ্যান্ড গেট এখানে দেওয়া আছে এবং টু ইনপুট অ্যান্ড গেটের জন্য আমরা একটা ট্রুথ টেবিল আঁকবো। এবং এই ট্রুথ টেবিল আঁকার ক্ষেত্রে আমরা দেখেন 0 0 0 1 1 0 1 1 এটা লিখতে পারি, অথবা এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, দেখেন একটা প্যাটার্ন আছে যে ফার্স্ট একটা 0 1 একটা করে ইন্টারভ্যাল দিয়ে আছে, পরেরটা কি 0 0 1 1। একইভাবে যদি চারটা আসে তাহলে 0 0 0 0 তারপর হচ্ছে আর বাকি চারটা 1 আসবে, মানে 3 ইনপুট যদি হয় 8টা, ঠিক আছে এইভাবে আসবে। তো টু ইনপুট অর গেট ওইভাবে। তো অর গেটের আমরা একটু সিম্বল গুলোকে খুব ভালোভাবে দেখবো যাতে আমরা সিম্বল গুলো ভালোভাবে আঁকতে পারি, ঠিক আছে। আমরা অবশ্যই সবাই খুব ভালোভাবেই পারি এই জিনিসগুলো, তারপরে আমরা একটু কেয়ারফুল থাকবো যে কোথাও যেন মানে দেখে মনে হয় যে একটা অর গেট আপনি আঁকছেন, ধরেন একটা অর গেট আপনি আঁকছেন এরকম দিয়ে আপনি হচ্ছে এরকম দিলেন, তো এটা তো অ্যাকচুয়ালি অর গেট হইল না, ঠিক আছে। তো আমরা সবাই খুব ভালো পারি, তারপরে হচ্ছে আমরা একটু কেয়ারফুল থাকবো যাতে ছোটখাটো জিনিসগুলো ভুল না যায়। তো অর গেটটা যেন দেখতে আপনার অর গেটের মতোই হয়, ঠিক আছে, এরকম আঁকার চেষ্টা করব। আচ্ছা, তো আমার এটাই খুব ভালো হইলো না, যাই হোক কি ইয়ে প্যাড দিয়ে আঁকতেছি তো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নট গেট, এবং নট গেটের ক্ষেত্রে এই জিনিসটা ম্যান্ডেটরি। আপনি যদি এইটাকে না দিয়ে আপনি যদি এইভাবে একটা নট গেট আঁকেন, আপনি যদি এইভাবে একটা নট গেট আঁকেন, এটা কিন্তু নট গেট না, এটাকে বলে হচ্ছে বাফার। তো এই পাশে যদি আপনি 1 দেন আউটপুট কিন্তু আপনি 1ই পাবেন, মানে দিস ইজ নট এ ইনভার্টার, ঠিক আছে। ইনভার্টার মানে আপনার যেটা থাকবে 0 থাকলে সেটাকে 1 করে দিবে, 1 থাকলে সেটাকে 0 করে দিবে। আমরা ল্যাবেও দেখছি। এবং দেখেন এটা যেহেতু একটা ইনপুট তার মানে 2 টু দি পাওয়ার 1, তার মানে আমরা পসিবল আউটকাম পাবো হচ্ছে দুই রকম। আচ্ছা, এছাড়াও আমাদের আরো 4টা গেট আছে, আমরা প্রত্যেকটা গেটই ল্যাবে দেখছি। ন্যান্ড আছে, নর আছে, এক্স অর আছে এবং এক্স নর আছে। আমরা আপনাদের যে ল্যাব শিট দিয়েছিলাম তার মধ্যে আমরা দেখছি। তো এই 4টা হচ্ছে আমাদের আরো এক্সট্রা গেট আছে, যার মধ্যে এই দুইটা গেটকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট অর্থাৎ ন্যান্ড এবং নর গেট। এইটা ন্যান্ড গেট মানে হচ্ছে আপনার যে অ্যান্ড গেটটা আপনি আঁকতেছেন, এই অ্যান্ড গেটের আউটপুটটাকে আপনি যখন একটা নট গেট দিয়ে পাস করবেন সেটা হচ্ছে আপনার একটা ন্যান্ড গেট হয়ে যাবে। আর যখন আপনি একটা অর গেট তৈরি করতেছেন, অর গেটের আউটপুটটাকে যদি আপনি একটা নট গেট দিয়ে পাস করেন তাহলে সেটা হচ্ছে একটা নর গেট হয়ে যাবে। আর এক্স অর এবং এক্স নর এই দুইটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ গেট, ঠিক আছে। আচ্ছা, তো এই যে টু ইনপুট ন্যান্ড গেট, তো দেখেন এই যে টু ইনপুট ন্যান্ড গেট মানে এটাকে বলে কিন্তু আপনার নেগেটিভ অর, অর্থাৎ আপনি অর গেটের যে ইনপুট গুলো সেটাকে যদি হচ্ছে আপনি দুইটা নট গেট দিয়ে তার ইনপুট দেন এবং তার যে আউটপুটটা আসবে সেটাকে বলা হচ্ছে আপনার নেগেটিভ অর, এটাই হচ্ছে আপনার ন্যান্ড গেট, ঠিক আছে। ঠিক একইভাবে নর গেটটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড। এই যে আপনার মেইন যে অ্যাকচুয়াল যে ইয়েটা দেখেন, এই যে আপনি অ্যান্ড গেটের সামনে একটা নট গেট লাগাই দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ন্যান্ড হয়ে যাচ্ছে এবং এটার ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। অথবা এটাকে হচ্ছে নেগেটিভ অর দিয়ে প্রকাশ করা হয় বা নেগেটিভ অ্যান্ড দিয়ে প্রকাশ করা হয়। এবং একইভাবে আপনি একটা অর গেটের সামনে একটা নট গেট কানেক্ট করতেছেন, তো সেটাকে ব্লক ডায়াগ্রাম এটা, তো সেটাকে বলা হচ্ছে আপনার নর গেট। এবং এটার ট্রুথ টেবিল হচ্ছে এটা। তো ট্রুথ টেবিল গুলো একটু ভালোভাবে দেখবেন। এরপরে হচ্ছে এক্স অর গেট। তো এক্স অর যেটা, এক্স অর এর সিম্বল হচ্ছে এটা, যে আপনি একটা অর সিম্বল দিয়ে সেটা একটা সার্কুলার ভাবে দিয়ে দিবেন এবং গেটের ডিজাইন যেটা হবে যে আপনার অর গেটের যে লাইনটা তার সামনে হচ্ছে আপনার একটা এরকম সিম্বল দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেটের দেখেন সিমিলার ইনপুটে হচ্ছে সে আউটপুট দেয় 0 এবং ডিফারেন্ট ইনপুটের ক্ষেত্রে সে আউটপুট দেয় 1। তো এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের সিম্বলটা হচ্ছে আপনার যে ডটটা দিচ্ছেন সেটাকে হচ্ছে আপনি একটা সার্কেলের মধ্যে দিয়ে দেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার একটা এক্সট্রা করে দিয়ে চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এক্স নর গেট। এরপর হচ্ছে আপনার আসে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট ন্যান্ড গেটকে বলা হচ্ছে। কেন ইউনিভার্সাল বলা হচ্ছে? কারণ এই গেট দিয়ে আপনি যে কোনো গেট তৈরি করতে পারবেন। আর নর গেটকেও বলা হচ্ছে, তো এটা দিয়ে যে কোনো গেটকে তৈরি করতে পারবেন। যেমন দেখেন আমাদের মৌলিক গেট যে তিনটা, নট গেটকে আপনি দেখেন একটা ন্যান্ড গেট নিচ্ছেন টু ইনপুট, যার দুইটা ইনপুটেই আপনি একই ইনপুট দিচ্ছেন। এবার দেখেন এ ডট এ যখন আপনি পাস করতেছেন তার প্রাইম, তো আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন এ প্রাইম। আবার যখন হচ্ছে আপনি
অর গেট তৈরি করতেছেন, অর গেট তৈরি করার ক্ষেত্রে দেখেন আপনি দুইটা অ্যান্ড গেটকে নট গেট হিসেবে ইউজ করতেছেন এবং সেই দুইটা অ্যান্ড গেটের যে নট গেট হিসেবে ইউজ করতেছেন সেটা থেকে যে এ বার এবং বি বার আসতেছে সেটাকে আপনি যখন পাস করতেছেন আপনি অ্যাকচুয়ালি এ অর বি পাচ্ছেন। ঠিক আছে, আমরা যে ফর্মুলাগুলো দেখছি ওগুলো যদি দেখি যে এ বার অ্যান্ড বি বার, এটাকে যদি করি আমরা ডি মর্গানের থিওরেম অনুসারে এ বার অর বি বার এবং এইটুকু যদি এ ধরি, এইটুকু যদি বি ধরি এবং এটাকে যদি আমরা উল্টাই তাহলে হচ্ছে কি পাচ্ছি এ ডাবল বার প্লাস বি ডাবল বার এবং এটাকে আসলে আমরা অ্যাকচুয়ালি পাই এ বার প্লাস বি বার। দেখেন এটা একটা অর গেটের মতন কাজ করতেছে, তো নট গেটের মতন নিচে কাজ করতেছে, একইভাবে অ্যান্ড গেটের মতন কাজ করতেছে। আরেকটা জিনিস দেখেন ন্যান্ড গেটটা আসছে অ্যান্ড গেট দিয়ে, তো দেখেন এই জন্য আপনি একটা ভাবে মনে রাখতে পারেন যে ন্যান্ড গেটকে অ্যান্ড হিসেবে প্রকাশ করতে হলে আপনার জাস্ট দুইটা অ্যান্ড গেট লাগতেছে। ফার্স্টে আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেটা একটা নট গেট আকারে এখানে পাস করলে হচ্ছে, এবং অর গেটটা যেহেতু ন্যান্ড গেটের না, যেটা হচ্ছে অর গেট থেকে নর গেট আসছে, তার মানে এন্ড থেকে যখন আসেনি, তার মানে এখানে আমাদের লাগতেছে তিনটা। তো এইভাবে মনে রাখতে পারেন যে ন্যান্ড থেকে এন্ড বানাইতে হলে হচ্ছে আমাদের দুইটা ন্যান্ড গেট লাগবে, ন্যান্ড থেকে এন্ড বানাইতে হলে। ঠিক একইভাবে নর থেকে যখন হচ্ছে আমরা অর বানাবো আমাদের হচ্ছে দুইটা অর গেট লাগবে। ঠিক আছে, মানে দুইটা নর গেট লাগবে। আর বাকি যে জিনিসগুলো সেটা সেম, এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে তিনটা লাগতেছে। তো আপনারা জাস্ট একবার একটু যদি কেয়ারফুলি দেখেন তাহলে ইজিলি হচ্ছে এটা বানাইতে পারবেন। এরপর হচ্ছে আমাদের আছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের ইনপুটটা থাকে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের ফার্স্টের দিকে আমাদের কয়টা ইনপুট নিতে বলছে সেটার উপর বেস করে হচ্ছে আমরা ইনপুট লাইনগুলো দিই। যেমন হচ্ছে দুইটার জন্য হচ্ছে আমরা 4টা করতেছি, তিনটার জন্য 8টা, 4টার জন্য 16টা, এইভাবে ট্রুথ টেবিলটা বানাবো। ট্রুথ টেবিল বানানো আমরা সবাই দেখছি ক্লাসেই। তারপরেও কারো কোনো প্রবলেম হলে জানাবেন। আর হচ্ছে আপনার ইনপুট গুলাকে হচ্ছে আমরা নরমালি ট্রুথ টেবিলের মানে কনভেনশনালি আমরা হচ্ছে ট্রুথ টেবিলের লেফট সাইডে রাখি এবং আউটপুট গুলোকে আমরা রাইট সাইডে রাখি। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে আমাদের প্রুফ করতে বলতে পারে যে আপনার ট্রুথ টেবিল যে প্রুফ করতে যে x ডট ওয়াই প্লাস জেড ইকুয়াল টু x ডট ওয়াই প্লাস x ডট জেড। তো এটার জন্য আমরা কি করব দেখেন, আমরা ফার্স্টে ট্রুথ টেবিল বানানোর ক্ষেত্রে আমরা ফার্স্টে খেয়াল করব যে আমাদের কাছে কয়টা আলাদা আলাদা ইনপুট আছে। ধর একটা, দুইটা, তিনটা আলাদা আলাদা ইনপুট যেহেতু আছে তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, আমাদের 8টা কম্বিনেশন লাগবে। আমরা ট্রুথ টেবিলটা বানালাম, ফার্স্টে কি 0 1 0 1 0 1 0 1 এরকম করলাম, দুইটা 0 দুইটা 1, তারপরে কি তিনটা 0 তিনটা 1, এবং এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন দেখবেন এটা হচ্ছে আপনার 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্তই আসতেছে। ঠিক আছে, তো এইগুলোকে পাচ্ছি। এবার দেখেন প্রত্যেকটা পার্টের জন্য আমরা কি করব, আমরা জানি যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপর হচ্ছে আপনার নেগেটিভ কাজ করতে হয়। ঠিক আছে, মানে জিনিসগুলো আমরা যেভাবে দেখছি আর কি এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটাকে করব। তো এখানে দেখেন ওয়াই প্লাস জেড করছে, তো ওয়াই ওয়ার মানে প্লাস বলতে ওয়ার, তো এই ওয়াই ওয়ার জেড আমরা করলাম, দেন হচ্ছে এক্স ইন্টু ওয়াই জেড। তো ওয়াই ওয়ার জেড কিভাবে করলাম, তিনটা 0 ওয়াই ওয়ার জেড, অর্থাৎ এই তিনটাকে যোগ করব, যেখানে আমরা একটা 1 পেয়েছি সেখানে বসিয়েছি, এবং যেখানে দেখেন দুইটা 0, সরি তিনটা না দুইটা, ওয়াই প্লাস ওয়াই ওয়ার জেড, তো এখানে দুইটা 0 আছে, তার মানে এইটা 0 হয়েছে, এই দুইটা 0-এর জন্য এটা 0 হয়েছে, বাকিগুলো সব 1। এবার হচ্ছে এক্স এর সঙ্গে কিভাবে আছে, এন্ড গেটে আছে, তাহলে এক্স এর সঙ্গে এন্ড গেটে যেহেতু আছে এই 4টা তো 0 হবেই, কারণ কি এই 4টা এক্স 0। এবার হচ্ছে এখানে 1 0 ছিল তাহলে 0 হবে, বাকি এই 1 1 1, তার মানে কি এই 1 নিয়ে 1 হইলো, এই 1 নিয়ে 1 হইলো, এই 1 এন্ড এই 1, এই দুইটা নিয়ে 1 হইলো। ঠিক একইভাবে পরের পার্টের জন্য এই দুইটা পার্ট আমরা আলাদাভাবে বের করব, এবং দেন আমরা ফাইনালি কি করতে পারি, এখানে হচ্ছে আমরা কলামের নাম্বার দিলাম 0 1 2 3 4 5 6 7। তো যেহেতু কলাম 4 ইজ দ্য লেফট হ্যান্ড সাইড এন্ড কলাম 7 ইজ দ্য রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে আমরা প্রুফ করতে পারি। এছাড়া হচ্ছে আমরা এটাকে আরো কিভাবে প্রুফ করতে পারি যে এটার যে ভ্যালুগুলো নিয়ে বা সার্কিটগুলো নিয়ে আমরা সামনের দিকে আরো দেখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল। এরপর হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা গুলো আসে। তো বুলিয়ান অ্যালজেব্রা কি, আমাদের যে নরমাল যে ম্যাথমেটিক্স সেরকমই, এবং একইভাবেই হচ্ছে আমাদের যে প্লাস বা যে অর বা এন্ড বা ইয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের কি অ্যাটলিস্ট দুইটা হচ্ছে ভেরিয়েবল লাগবে, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই, এবং সেই দুইটা ভেরিয়েবলের জন্য আমাদের দুইটা বাইনারি অপারেটর এবং একটা ইউনারি অপারেটর রয়েছে, সেটা দিয়ে করতে পারি। তো এইটার জন্য আমাদের কিছু ক্লোজার আছে, যেমন হচ্ছে এক্স অর ওয়াই ইন বি, দেন হচ্ছে এক্স ওয়াই ইন বি,
তো যেমন দেখেন যে ফর এভরি এক্স এন্ড ওয়াই, তো বি এর ক্ষেত্রে আমাদের সেট কি এক্স অর ওয়াই হইতে পারে অথবা এক্স এন্ড ওয়াই হইতে পারে। একইভাবে কমিউলেটিভ ল আছে, কমপ্লিমেন্ট আছে, অ্যাসোসিয়েটিভ ল, এই ল গুলো হচ্ছে আপনাদের একটু জানতে হবে। কোনো ল যদি আপনার লিখতে আসে তাহলে সেই লটা সেভাবে হচ্ছে আপনার লিখে প্রুভ করে দেখাইতে হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের একটা ডুয়ালিটি প্রিন্সিপাল আছে। তো ডুয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা কি করি, যেখানে প্লাস আছে সেটাকে ডট করি এবং অন গুলোকে জিরো করি। তো তার মাধ্যমে আমরা কি পাই, একটা এক্সপ্রেশন যদি আমরা প্রুভ করতে পারি পরে তো অটোমেটিক্যালি প্রুভ হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল। এভরি ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো হচ্ছে ইকুয়াল আছে, ঠিক আছে, যে এটা যেমন ইকুয়াল রিমেইনস দ্য ভ্যালিড ইফ দ্য অপারেশন এন্ড আইডেন্টিটি এলিমেন্টস আর দ্য ইন্টারচেঞ্জ অ্যাজ ফলো। তো এইভাবে যদি তারা ইন্টারচেঞ্জ করে তাহলে দুইটাই হচ্ছে আপনার ইকুয়াল থাকে, ঠিক আছে। তো দেখেন এ অর বি সি ইকুয়াল টু এ অর বি এন্ড এ অর সি। তো এটাকে আমরা কি লিখতে পারি, প্লাস গুলাকে আমরা কি করতেছি, আমরা হচ্ছে অ্যান্ড গেট দিয়ে পাস করতেছি এবং যেটা অ্যান্ড গেট ছিল সেটাকে আমরা অর গেট দিয়ে পাস করতেছি। তো এইভাবে হচ্ছে তার একটা ডুয়েল এক্সপ্রেশন আমরা পেয়ে যাই। তো ডুয়েলিটির জন্য ট্রু ফর দ্য পিস অফ ওয়ান। তো আমরা দেখেন একটা, এটাকে বলা হচ্ছে ডুয়েলিটি গিভস ফ্রি থিওরামস, মানে আমরা একটা করি আর একটা পাই। যেমন দেখেন এইখানে কি করা হয়েছিল, এক্স অর ওয়াই অর জেড। তো এক্স অর ওয়াই অর জেড যেটা কি ছিল, কমপ্লিমেন্ট ছিল। তাহলে দেখেন এইগুলোতে তো কোনো কমপ্লিমেন্ট ছিল না, তার জন্য কি করছে, অর গুলোকে সব অ্যান্ড করছে আর এই কমপ্লিমেন্টটা টোটালটা ছিল সেটা কি হয়ে গেছে, প্রত্যেকটার জন্য পাস করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনাদের মেইনলি ডি মর্গানের থিওরামটাও আসছে। তো এখানে দেখেন ইফ, এছাড়া আমাদের কিছু আছে যে ইফ এক্স অর অন ইকুয়াল টু ওয়ান ইজ ভ্যালিড দেন দা ডুয়েল ইজ অলসো ভ্যালিড। ডুয়েলটা কি হবে তাহলে দেখেন, এই যে এইটার ক্ষেত্রে এইটা যদি ট্রু হয় তাহলে এইটার উল্টাটা কোনটা আসতেছে, প্লাস গুলোকে ডট করতেছে, বাকিগুলো কি করতেছে। তো কি একইভাবে পরেরটা কি এক্স অর, যদি এক্স এন্ড যদি আমরা জিরো করি তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, জিরো। তো আমরা কি ছিল এক্স অর ওয়ান করলে আমরা ওয়ান পাচ্ছি, তাহলে এর উল্টাটা ওয়ানকে আমরা কি করব, জিরো করব, যেটা আমরা আগে দেখে আসছি। তাহলে এক্স আমরা যেখানে হচ্ছে প্লাস আছে সেটাকে আমরা অ্যান্ড করছি এবং হচ্ছে যেখানে ওয়ান আছে সেটাকে হচ্ছে আমরা জিরো করে দিচ্ছি। তো ডুয়েলটা ভ্যালিড। তো এখানে আমাদের কিছু পস্টুলেট এবং কিছু থিওরাম দেওয়া আছে, এগুলো একটু দেখবো আমরা। এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের বুলিয়ান অ্যালজেব্রার জন্য। তারপর হচ্ছে আমরা থিওরাম ক্যান বি প্রুভ ইউজিং ট্রুথ টেবিল, আমরা যেটা দেখছি। আমরা দেন হচ্ছে আমাদের কি, দে ক্যান অলসো বি প্রুভ বাই অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে হচ্ছে আমরা এগুলোকে প্রুভ করতে পারি। যেমন দেখেন থিওরাম যেটা আছে এক্স প্লাস ওয়ান, এটা যে কেন ট্রু, তো আপনার এইগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যে লিখতে হবে না যে কোথায় কি ইউজ করছেন। শুধুমাত্র আপনার যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট থিওরাম বা হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট পোস্টুলেট, তখন হচ্ছে সেই জিনিসগুলো লিখবেন। বাট আপনার এমনি প্রত্যেক লাইনে লাইনে বুলিয়ান অ্যালজেব্রা যখন করবেন এটা লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন এক্স প্লাস হচ্ছে কি ওয়ান এর জন্য আমরা কি করতে পারি, যে কোনো ওয়ান, ওয়ান মানে আমরা কি জানি এক্স অর এক্স প্রাইম। কেন জানি, এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় এক্স প্রাইম ইকুয়াল টু জিরো হবে, অথবা এক্স ইকুয়াল টু যদি জিরো হয় এক্স প্রাইম ইকুয়াল টু ওয়ান হবে। ওয়ান প্লাস জিরো করলে আমরা কি পাই, ওয়ান আর জিরো করলে আমরা ওয়ান পাই। তার মানে এই যে ওয়ান, এই ওয়ানকে হচ্ছে আমরা এক্স প্লাস এক্স প্রাইম দিয়ে লিখতে পারি। দেন হচ্ছে আমরা কি করলাম, এক্স প্লাস এক্স। এবার দেখেন ওয়ান ওর ওয়ান, এইটা করলে আমাদের বাইনারিতে কি আসে, ওয়ান। বাইনারি বলতে হচ্ছে আমাদের লজিকে কি আসে, ওয়ান আসে। তাহলে ওয়ান ওর ওয়ান করলে আমরা ওয়ান পাই, তার মানে এক্স অর এক্স করলে আমরা একটা এক্স পাবো। এক্স প্লাস এক্স প্রাইম মানে কি ওয়ান, তার মানে কি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমরা ওয়ান লিখতে পারি। একইভাবে থিওরাম টু এর বিও হচ্ছে প্রুভ করা পসিবল। তো এরকম আরো কিছু হচ্ছে আছে বুলিয়ান অ্যালজেব্রা এখানে দেখাই দেওয়া আছে। এবং আমাদের হচ্ছে অপারেটরের যে প্যারামিটার, ফার্স্ট হচ্ছে আমরা প্যারেনথেসিস, দেন নট এর কাজ করব, দেন এন্ড এর কাজ করব, দেন হচ্ছে আমরা অর এর কাজ করব। তো এখানে আমাদের বেন ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে জিনিসগুলোকে বোঝায় দেওয়া আছে। যেমন হচ্ছে আপনার এক্স ইন্টু ওয়াই অর জেড, তার মানে কি ওয়াই অর জেড, ওয়াই এবং জেড এর থেকে আমরা যে কোনো একটাকে নিব, কিন্তু এক্স হচ্ছে আমার দুইটার মধ্যে কমন থাকতে হবে। তাহলে কমন পার্টটুকু হচ্ছে আমরা এখানে ডার্ক করে দিয়েছি, ঠিক আছে। এবং এখানে দেখেন এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই কিসে আছে, এন্ডে আছে, এবং এক্স এর সঙ্গে জেড কিসে আছে, এন্ডে আছে। দেখেন এক্স এবং ওয়াই এই পার্টটুকু কিন্তু অরে আছে, এই জন্য এটাকে ডার্ক করা হয়নি, ঠিক আছে। এইভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে ইলাস্ট্রেট করতে পারি। তো এখানে আমাদের কিছু বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এগুলোকে হচ্ছে সলভ করতে পারি কিভাবে, যেমন দেখেন এখানে হচ্ছে দেওয়া আছে এবং এই জিনিসগুলোর অ্যান্সার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সলভ করার জন্য কি করব, ফার্স্টে হচ্ছে আমরা এইটুকুকে, তাহলে আমরা জেড যেহেতু নাই এখানে জেড প্রাইম নিব, একটা নেক্সট কলাম নিব, আমরা আরো কিছু জেড প্রাইম কলাম নিব। দেন হচ্ছে এক্স ওয়াই এবং জেড প্রাইম ক্যালকুলেট করে আমরা f1টাকে বের করব, f2টাকে বের করব, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের যে ট্রুথ টেবিল গুলো আছে সেটা দিয়ে হচ্ছে আমরা সলভ করব। এবং একইভাবে যে ট্রুথ টেবিল থেকে আমরা দেখতেছি f3 এবং f4 যেহেতু সলভ মানে
আসতেছে, ইকুয়াল আসতেছে, তাহলে এটাকে আমরা কিভাবে অ্যালজেব্রিক ভাবে সলভ করতে পারি? যে f3 ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি এটার থেকে আমরা বিভিন্ন ল ইউজ করে আমরা ফাইনালি যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের f4 এর ইকুয়েশন। এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে, এখানে আরো কিছু ম্যাথ করে দেওয়া আছে যে কিভাবে হচ্ছে আমরা এগুলোকে ক্যালকুলেট করব, কিভাবে করব। আর আমরা যে কোনো ফাংশনকে কিভাবে হচ্ছে কমপ্লিমেন্ট করতে পারি। তো ডুয়াল ফাংশন সেটা নিব, দেন কমপ্লিমেন্ট ইজ লিটারাল। যেমন কি একটা এক্সপ্রেশন আমার দেওয়া রয়েছে এইটাকে হচ্ছে আমরা কিভাবে কমপ্লিমেন্ট করতে পারি। আপনাকে যে কোনো একটা এক্সপ্রেশন দিলো, দিয়ে বললো কি যে এটার হচ্ছে কমপ্লিমেন্ট বের করতে, তো এইটার হচ্ছে আপনি কমপ্লিমেন্ট কিভাবে বের করবেন। তো ফার্স্টে হচ্ছে যেটা দেওয়া রয়েছে সেটা ডুয়াল ফাংশন বের করবেন। তাহলে ডুয়াল ফাংশন কিভাবে বের করবেন? ফার্স্টে হচ্ছে আপনি সবগুলোকে ডট, এখানে সব কি ছিল? ডট ছিল, ডট গুলোকে প্লাস দিবেন, তারপরে কি করবেন? কমপ্লিমেন্ট করবেন। কমপ্লিমেন্ট কিভাবে? যেটা হচ্ছে প্রাইম ছিল সেই প্রাইমটাকে হচ্ছে উঠাই দিবেন, আর যেটার প্রাইম নাই সেটাকে হচ্ছে প্রাইম দিবেন। তাহলে এইভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, সেটা ডুয়াল যে ফর্ম সেই ফর্মটাকে হচ্ছে বের করতে পারেন। দেখেন ওই যে ফর্মটা, সেই ফর্মের কিন্তু ডুয়াল ফর্মটা এখানে বের হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা যে কোনো কিছু কমপ্লিমেন্ট, যে কোনো ফাংশনের কমপ্লিমেন্ট বের করতে পারি। এটাকেই বলা হচ্ছে আপনার ডি মর্গানের থিওরামের সেম, ঠিক আছে? ডি মর্গানের থিওরাম এইভাবে কাজ করে। তো এটা হচ্ছে আপনারা নিজে নিজে ট্রাই করবেন যে কিভাবে বের করতে পারি ডুয়ালিটি কমপ্লিমেন্ট। তো ডুয়ালিটি বের করতে বলে তাহলে শুধু হচ্ছে প্লাস এবং হচ্ছে মানে ডট গুলাকে হচ্ছে উল্টাবেন, বা জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, আর কমপ্লিমেন্ট করবেন কিভাবে? যেখানে প্রাইম নেই সেটাই প্রাইম দিবেন, যেটাই প্রাইম আছে সেটা হচ্ছে প্রাইম তুলে দিবেন। এরপরে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া রয়েছে, প্র্যাকটিস প্রবলেম গুলো একটু দেখবেন। প্র্যাকটিস প্রবলেমে সলভ দেওয়া আছে, ঠিক আছে? বইয়ের কিছু প্র্যাকটিস প্রবলেম আগের চ্যাপ্টার গুলোতেও দেওয়া ছিল, ওগুলো একটু দেখবেন। এন্ড আমরা নাও ফাইনাল মানে আমাদের যে 4 নাম্বার যে লেকচারটা আছে এটা একটু দেখব। আচ্ছা, তো 4 নাম্বার লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এসওপি, পিওএস, ক্যানোনিক্যাল ফর্ম, লজিক সার্কিট ড্রয়িং, মানে আমাদের ম্যাক্সিমাম যে জিনিসগুলো সবই হচ্ছে এর মধ্যে আছে। তো আমরা এখন দেখব যে এটাকে হচ্ছে কিভাবে করতে পারি। আচ্ছা, তো দেখেন আমাদের আগেরটার মধ্যে আমরা যে প্রবলেমগুলো দেখছিলাম, এই প্রবলেমগুলোকে হচ্ছে আপনার মেইনলি এসওপি বা মিন টার্ম বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে কেন বলা হচ্ছে বা কি দেখেন, আমাদের এই যে এক্স ওয়াই জেড প্রাইম, এক্স ওয়াই জেড প্রাইম, দেখেন এই একটা টার্ম পেয়েছি, যে টার্মটা হচ্ছে আমরা এখানে এ4 এর আমরা একটা ট্রুথ টেবিল আমাদের দেওয়া হইলো, এবং ট্রুথ টেবিল থেকে আমাদের যেখানে আমরা 1 পাবো এই টার্মটাকে বলা হচ্ছে মিন টার্ম। এই টার্মটাকে বলা হচ্ছে এবং এই মিন টার্মকে বলা হচ্ছে এসওপি, সাম অফ প্রোডাক্ট। অর্থাৎ আমাদের যে এইখান থেকে যে টার্মটা পাবো সেই টার্মটা হচ্ছে গুণ হিসাবে থাকবে, সেই গুণফলগুলোকে যোগ করব। যেহেতু এখানে একটা, এই একটার জন্য আমাদের এরপরে তো আর কোনো কিছু যোগ দিয়ে লেখার নেই। এবার দেখেন এটা কেন পাইলাম, আমরা এসওপি যখন বের করব বা মিন টার্ম যখন বের করব তখন দেখব যে আমাদের 1 আছে যেটাই, কোন ইনপুটের জন্য 1 আছে? এক্স ইনপুটের জন্য 1 আছে, ওয়াই ইনপুটের জন্য 1 আছে, তাহলে যা আছে অ্যাজ ইট ইজ বসায় দিব। যখন আমরা 0 পাবো, যে ইনপুটের জন্য 0 পাবো সেইটাকে হচ্ছে আমরা প্রাইম করে দিব, ঠিক আছে? প্রাইম করে দিব সেটা। তো এইভাবে হচ্ছে আমরা মিন টার্মটা পাবো। দেখেন আমরা একইভাবে যদি F4 এর জন্য বের করি, এটাকে মুছে দিলাম। আমরা যদি F4 এর জন্য বের করি তাহলে আমরা ফার্স্টে আগে লোকেট করব যে কোথায় কোথায় 1 আছে। যেটা 1 আছে এই 1 গুলোর জন্য আমরা মিন টার্ম পাবো। তাহলে 1 পেয়েছি এইটাই, তাহলে এইটাই যদি আমরা আসি তাহলে দেখেন এই 1টা পেয়েছি কি, x আছে কি 0 এর জন্য, x এর ইনপুট কি 0, তার মানে আমরা দিব x প্রাইম, আমি উপরে দাগ দিয়ে দিই x প্রাইম, দেন হচ্ছে y, y কি ছিল 0, তার মানে কি পাবো y প্রাইম, দেন হচ্ছে z কি, z হচ্ছে 1, তার মানে z বসে যাবে, x প্রাইম y প্রাইম z। এরপরে পরের 1 কার জন্য পেয়েছি? এর জন্য পেয়েছি। তাহলে পরের 1 আমরা যার জন্য পেয়েছি এটা কি গুণ হিসেবে রয়েছে। এবার তার সঙ্গে আমরা এসওপি, সাম অফ প্রোডাক্ট, তাহলে একটা প্রোডাক্ট পাইলাম, দেন পরের প্রোডাক্টটা আনবো সেটার মধ্যে যোগ করব। তো এখানে যোগ দিলাম। তাহলে একইভাবে দেখেন x কি ছিল 0, তাহলে x প্রাইম হবে
দেন হচ্ছে আমার ওয়াই কি ছিল, ওয়াই 1, ওয়াই বসবে। দেন আমার জেড কি ছিল, জেড 1, তার মানে জেড যা ছিল তাই বসে যাবে। দেন প্লাস, কারণ কি আমার আরো মিন টার্ম আছে। তাহলে এই যে যেটা এইটার জন্য এবার আমরা বের করব, এইটার জন্য যখন বের করব তখন এক্স কি 1 আছে, তাহলে এক্স বসবে। দেন হচ্ছে আমার ওয়াই কি 0 আছে, তাহলে ওয়াই প্রাইম। দেন হচ্ছে আমার জেড কি, এটা হচ্ছে F4 এর জন্য বের করতেছি, তাহলে জেড কি, জেড হচ্ছে আপনার, তাহলে এটা কি আসবে, জেড প্রাইম। এবার হচ্ছে সরি প্লাস হবে না, জেড 0 ছিল, তাহলে এটা হবে কি জেড প্রাইম। ঠিক একইভাবে এই যে 1 পাচ্ছি, এই 1টাকে হচ্ছে আমরা আবার যখন পেয়েছি তখন আবার কার জন্য পেয়েছি, এক্স। দেন হচ্ছে আপনার ওয়াই প্রাইম, এটা 0, তারপরটা কি জেড। এবার দেখেন এই যে আমরা 4টার জন্য পাইলাম, বাট F4 এ তো এখানে দেওয়া হয়েছে 3টা। তো আমরা এখন যদি এইটাকে সলভ করি, এই যে ইকুয়েশনটা পাইলাম এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তখন হচ্ছে আমরা ফাইনাল অ্যান্সার হিসেবে এটা পাবো। আপনার যদি শুধু এসওপি বের করতে বলে বা শুধু মিন টার্ম বের করতে বলে, তাহলে আপনার সিম্পলিফাইড এইটাকেও বের করার দরকার নেই, আপনি শুধু এইটুকু বের করলেই হবে, ঠিক আছে। আর যদি সিম্পলিফাই করতে চান তাহলে এখান থেকে কমন নেবেন, যে এক্স যেখানে হচ্ছে এক্স প্রাইম আছে এখানে থেকে এক্স প্রাইম কমন নিতে পারেন, তারপর হচ্ছে ওয়াই প্রাইম কমন নিতে পারেন, কমন নিয়ে বাকিগুলোতে বিভিন্ন লর মধ্যে দিয়ে আপনি ফাইনাল হচ্ছে এই অ্যান্সারটা পাবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এগুলাকে বের করতে পারবেন। আচ্ছা, তো এই ট্রুথ টেবিল থেকে আমরা তো এর আগে দেখছি যে এটাকে কিভাবে হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে সলভ করে, আমরা আগের লেকচারেই দেখছি। তো এবার দেখেন আপনার একটা প্রবলেম দেওয়া থাকলো, আমরা এখানে অ্যালজেব্রিক কিছু ম্যানিপুলেশন দেখি, যেমন এফ অফ এ বি সি ডি, এইটা যখন দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি আপনার একটা ফাংশন বলে দেওয়া আছে, যে ফাংশনের ভ্যারিয়েবল হচ্ছে আপনার 4টা, তার মানে আপনি যখন ট্রুথ টেবিল করবেন তখন হচ্ছে 4টার জন্য ট্রুথ টেবিল করবেন। তারপর হচ্ছে কি করতে হবে, যে এই যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনটা বের করতে হবে, এবং এই যে ইকুয়েশনটা আসছে সেটার হচ্ছে আপনার যে যে ফরম্যাটের জন্য এটা আসছে সেই সেই যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাকে হচ্ছে আপনি ম্যানিপুলেট করে বের করবেন। দেখেন এইখানে যদি আমরা একটু এই লগগুলোকে না দিয়ে এটাকে সরাই দিলাম আপাতত। এবার দেখেন এই যে ফরম্যাটটা আসলো, তো বা এই যে এর আগের যেটা ছিল আমাদের, এই যেটা ছিল ধরেন এইটাই হচ্ছে ধরলাম আপনার, এই যে ফরম্যাটটা, এই যে ফরম্যাটটা এইটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হলো এক্স প্রাইম, মানে এক্স ওয়াই প্রাইম প্লাস হচ্ছে এক্স জেড, এইটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হইলো এবং বলা হইলো এইটার হচ্ছে এসওপি ফরম্যাট বের করতে, যেটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে, আমরা সামনের দিকে দেখবো। তো এইটাকে যদি বের করতে বলে, আমরা একটু আগে যেটা আঁকছিলাম এইটার থেকে, তাহলে এই কি করবেন, যে এইটাকে বের করার জন্য আপনি ফার্স্টে কি করবেন, এর ট্রুথ টেবিলটা বের করবেন, এর যে ট্রুথ টেবিলটা, এর ট্রুথ টেবিলটাকে বের করে সেই ট্রুথ টেবিলে যার যার জন্য আপনি হচ্ছে 1 পেয়েছেন সেটাকে হচ্ছে আপনি কি করবেন, আউটপুটে নিয়ে আসবেন। আউটপুটে নিয়ে আসলেই দেখবেন যে আপনি এটা এসওপি ফর্মটা পেয়ে যাচ্ছেন। যেমন এক্স এবং ওয়াই প্রাইম, তাহলে আপনি ফার্স্টে এখানে দাঁড়ান, আমি একটা টেবিল করে নিই, টেবিল করে এখানে হচ্ছে আমরা একবারে করি। আচ্ছা দেখেন এই ট্রুথ টেবিলটা হচ্ছে আমরা করলাম, এবার হচ্ছে এই ট্রুথ টেবিলে হচ্ছে আমরা ভ্যালু গুলাকে লিখি, ধরেন আমাদের এখানে লাগতেছে ওয়াই প্রাইম, দেন হচ্ছে আমাদের এক্স প্রাইমও লাগতেছে, এক্স প্রাইম লিখে নিই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, দেন আমাদের লাগতেছে এক্স ওয়াই প্রাইম, দেন হচ্ছে এক্স প্রাইম জেড, এন্ড ফাইনালি হচ্ছে এই দুইটাকে অ্যাড করে, অর্থাৎ আমরা এখানে F4 লিখে রাখি, এই দুইটাকে অ্যাড করে যেটা পাচ্ছি। এবার দেখেন এইখান থেকে আমরা এক্স প্রাইমকে যদি আগে লিখি, তাহলে 1 1 1 1 দেন 0 0 0 0, এটা কিভাবে করবেন, ধরেন আপনার এইটা দেওয়া আছে এন্ড বলা থাকলো যে হচ্ছে এইটার এসওপি ফরম্যাটটা লিখতে, এবং আপনাকে বলে দেওয়া থাকলো বা আপনার ধরেন এরকম একটা ফাংশন দেওয়া আছে যে এটার হচ্ছে এসওপিটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা এসওপি ফরম্যাটেই আছে, তো এটার এসওপি ফরম্যাটটা কি, এসওপি ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, তো সেটা তো আর এখানে দেওয়া নেই, এটা তো হচ্ছে আমি একটু আগেই আমরা বের করলাম যে অনেক বড় একটা আসছে। তো এটা কিভাবে বের করবেন, তো ফার্স্ট হচ্ছে এটার জন্য এরকম একটা ট্রুথ টেবিল বানাবেন, দেন হচ্ছে এক্স প্রাইম বের করলেন, ওয়াই প্রাইম বের করবেন, তো ওয়াই প্রাইমের জন্য 1 1 0 0 1 1 0 0, দেন হচ্ছে এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম অর্থাৎ কি এক্স নিবেন এবং হচ্ছে ওয়াই প্রাইম নিবেন, তাহলে এই দুটো এন্ডে আছে যেহেতু, তাহলে ফার্স্টে এটা 0 0 0 0, দেন হচ্ছে ওয়াই প্রাইম, এই দুইটা এক্স
এবং এটা 1 আছে, কারণ এটা 1 হবে, দেন হচ্ছে এটা কি আছে 1 আছে, এটা 1 আছে, তাহলে এটা 1 হবে, দেন বাকি দুইটা 0। ঠিক একইভাবে হচ্ছে আমরা দেখি যে এই যে যেটা আছে x প্রাইম z, তাহলে x প্রাইম z যেটা পাচ্ছি, তাহলে আমরা কি নিচ্ছি x প্রাইম, অর্থাৎ এইটাকে এবং হচ্ছে z কে নিব। তাহলে x প্রাইম z কে আমরা যদি নিই, তাহলে ফার্স্টের এটা তো 0 আসতেছে, তারপরেরটা 1, তারপরেরটা x প্রাইম z 0, তারপরেরটা x প্রাইম z 1, তারপরে আমার যে z আছে এটা 0, এবং পরের এই যেহেতু x প্রাইম চারটাই 0, তার মানে পরেরগুলো সবই 0 আসবে। এবার কি করব, এই দুইটার মধ্যে হচ্ছে ওর x প্রাইম y প্লাস x প্রাইম z, তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে যখন ওর করব 0 1 1, সরি এটা তো 1 না, এটা 1 1 1, বাকিগুলো কি হবে 0 0, তাহলে এটা 0, তাহলে যেটা যেটা আমরা 1 পাইলাম, একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1, দেখেন এইটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আছে, মানে এটা কিন্তু আমার হচ্ছে সিম্পলিফাইড ফর্মে আছে। তো স্ট্যান্ডার্ড এসওপি ফর্মে নেওয়ার জন্য আমরা যে কয়টা পাইলাম, এখানে হচ্ছে আমরা আরেকটা নতুন ট্যাব করব, যেটা হচ্ছে মিন টার্ম। এই মিন টার্মের মধ্যে আমরা কি করব, এই 1টা কোন ইনপুটের জন্য পেয়েছি, এই ইনপুটের জন্য পেয়েছি, তাহলে এই ইনপুটটা কি, এটা হচ্ছে x প্রাইম y প্রাইম, যেহেতু 0 আছে তাহলে x প্রাইম y প্রাইম z, z যেহেতু 1 আছে, দেন এই 1টা কার জন্য পেয়েছি x প্রাইম y z, এটা লিখবো x প্রাইম y z, দেন এই 1টা পেয়েছি কোথায় x y প্রাইম z প্রাইম, তাহলে x y প্রাইম z প্রাইম, এন্ড হচ্ছে এই 1টা পেয়েছি কার জন্য x y প্রাইম z, x y প্রাইম z। এবার এই যে চারটা এইটাকে হচ্ছে লিখবো, তাহলে এসওপি অফ F4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x প্রাইম y প্রাইম z প্লাস, যেহেতু এসওপি ফর্ম, যার জন্য কি সাম অফ প্রোডাক্ট, প্লাস x প্রাইম y z প্লাস x y প্রাইম z প্রাইম প্লাস x y প্রাইম z। তাহলে এই যে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাট থেকে আমরা এইভাবে হচ্ছে এসওপি ফর্মটা লিখতে পারি। ঠিক একইভাবে যদি বলে যে এইটার পিওএস ফর্মটা লিখতে, তো পিওএস ফর্ম লিখতে বললে আমরা কি করব, যেটা যেটা 0 ছিল সেটা সেটার জন্য লিখবো। তাহলে আমরা যদি পিওএস লিখতে বলে, তাহলে আমাদের যেখানে যেখানে 0 ছিল, 0 ছিল কোনটা এইটা, তাহলে এইগুলোকে বলে হচ্ছে ম্যাক্স টার্ম। ঠিক আছে, আমরা সামনে সামনে দেখবো যে ম্যাক্স টার্ম কিভাবে, যেহেতু এটা আসলে এই উদাহরণের সঙ্গে একবারেই দেখাই, পরে পরে আপনাদের রিলেট করতে আরো সুবিধা হবে। তাহলে 0 0 কার জন্য পেয়েছি, এইটার জন্য, এবং 0-র জন্য যেহেতু ম্যাক্স টার্ম, তাহলে যেখানে 0 পাবো সেটাকে আমরা প্রাইম দিব না, তার মানে আমরা এখানে কি দিব x প্লাস y প্লাস z, পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, এবং এই দুইটা ফর্মকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হচ্ছে এসওপি, একটা হচ্ছে পিওএস। তো প্রোডাক্ট অফ সাম মানে সাম গুলোর প্রোডাক্ট করব, তাহলে এইটা ইনটু, এবার 0 পেয়েছি কোথায় এটা, তার মানে কি x প্লাস y প্রাইম, প্রাইম কেন হবে, কারণ এটা 1 আছে, x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z, তারপরে 0 কোথায়, এই দুইটা 0 আছে, তাহলে এখানে কি করব x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z, এবং লাস্টে তিনটাই, তাহলে x প্রাইম y প্রাইম প্লাস z প্রাইম। তো এটাকে বলে হচ্ছে আপনার পিওএস ফরম্যাট। তো দেখেন এই পিওএস ফরম্যাটটা কিন্তু আমরা ডুয়ালিটি থেকেও পাই। দেখেন এইখানে যেটা ছিল x প্রাইম y প্রাইম z, এই যে x প্রাইম y প্রাইম z ছিল, এটাকে যদি আমরা উল্টাই, তাহলে আমরা যে টার্মগুলো পাবো যে x y z প্রাইম, এবং সেইটার যে বাকি টার্মটা, সেই যে এইটা বাদ দিয়ে যে টার্মগুলো আসতেছে, সেই টার্মগুলো কিন্তু আমার এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে হচ্ছে মানে এই যে টার্মগুলো, এইগুলোকে বলা হচ্ছে ম্যাক্স টার্ম। তো আমরা একইভাবে এখানে কি করতে পারি, এখানে হচ্ছে একটা এক্সট্রা করে 0 আনতে পারি, 0 এনে দেন হচ্ছে আমরা এটার ম্যাক্স টার্মগুলোকে হচ্ছে বের করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা নরমালি হচ্ছে এটাকে কমপ্লিট করতে পারি। আচ্ছা, তো আমরা আরো সামনের দিকে আগাই। তো এটা আশা করি বুঝতে পারছেন, যেহেতু হচ্ছে এটা মানে সামনেই আসলে এবং এই এক্সাম্পল থেকে করে দেওয়া গেল, যার জন্য এটা করে দিলাম। ঠিক আছে, এটা একটু ভালোভাবে দেখবেন। এরপর হচ্ছে আমাদের যেটা আছে যে এরকম আপনার এরকম ফরম্যাটে থাকতে পারে, তাহলে আপনি এফ অফ এ বি সি ডি, তাহলে কি আপনার চারটা ইনপুট বলেই দিছে, এবং এই ফরম্যাটটা হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ফরম্যাট। তাহলে এটার থেকে যদি দুইটা টার্ম আপনার ধরেন নাই,
এই টার্ম নাই, তাহলে দুইটা টার্ম যদি আপনার না থাকে তাহলে এইখান থেকে হচ্ছে আপনি ইজিলি কিভাবে বের করতে পারেন। তো একইভাবে এই চারটার জন্য হচ্ছে আপনি কি করবেন, ওই 16টা হচ্ছে ট্রুথ টেবিলে 16টা ইয়ে রাখবেন। এবার 16টার থেকে আপনি যেটার জন্য 1 আসছে সেটার জন্য বের করবেন আর এটার জন্য। এটার জন্য বের করে মানে এই টোটাল ইকুয়েশনের যেটার জন্য 1 আসছে সেটার জন্য হচ্ছে আপনি এসওপিটা বের করবেন। এসওপি বের করে যেটা আসছে ওইটাই লিখবেন। যদি পিওএস বলে তাহলে ওই মিন টার্ম যেভাবে বের করছেন একইভাবে ম্যাক্স টার্ম বের করে প্রত্যেকটার জন্য করবেন। ঠিক আছে, আগের এক্সাম্পলে দুইটাই দেখাইছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লজিক সার্কিট ড্রয়িংটা আছে। তো লজিক সার্কিট ড্রয়িংটা কিভাবে কাজ করে দেখেন, আপনার এরকম একটা ইকুয়েশন পরীক্ষার খাতায় দেওয়া থাকলো যে এক্স প্লাস ওয়াই প্রাইম জেড, এই ইকুয়েশনটা যদি দেওয়া থাকে তো আপনি কি করবেন, এই ইকুয়েশনটার জন্য আপনি ফার্স্টে, যেহেতু এইটা আলাদা টার্ম আছে এবং আমাদের একটা হচ্ছে আগের লেকচারেই দেখছি যে আমাদের একটা ফরম্যাট আছে যে আমরা ফার্স্টে ব্র্যাকেটের কাজ করি তারপরে প্রাইমের কাজ করি। ঠিক আছে, তো ঠিক একইভাবে আপনি এখানে কি আছে ওয়াই প্রাইম জেড আছে, তাহলে ওয়াই প্রাইম জেড যেহেতু আমরা ধরে নিলাম, দেখেন ক্যান অ্যাজিউম দ্যাট দ্য ভেরিয়েবলস এন্ড देयर কমপ্লিমেন্টস আর अवेलेबल, যদি সেটা ধরে নেন তাহলে তো ফাইন, যদি সেটা ধরে না নেন তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখানে যেমন ওয়াই প্রাইম জেড দেওয়া আছে সেটা না করে আপনি এখানে ওয়াই নেবেন এন্ড ওয়াই কে হচ্ছে আপনি পাস করাবেন একটা নট গেটের মধ্যে দিয়ে। তো এটা করলে আপনার কি আসলো, এখানে ওয়াই প্রাইম আসলো এন্ড ওয়াই প্রাইম জেড এর পার্টটুকু মানে এন্ড গেটের পার্টটুকু আগে করে নিব। এখান থেকে পাইলাম কি ওয়াই প্রাইম জেড এবং তার সঙ্গে আমরা কি এক্স কে ওয়ার গেট দিয়ে পাস করব। তাহলে এখানে কি আসছে এক্স প্লাস ওয়াই প্রাইম জেড। তাহলে এরকম যদি আপনার একটা ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশন দেওয়া থাকলে সেই ইকুয়েশন থেকে হচ্ছে লজিক গেট আপনি ড্র করবেন। ঠিক একইভাবে মনে করেন এরকম একটা ইকুয়েশন আপনার দেওয়া থাকলো, সেটা দিয়ে হচ্ছে একটা লজিক গেট আঁকতে হবে। এবার আপনাকে যদি বলা থাকে যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এইটা দিয়ে লজিক গেট যেটা আঁকবেন সেটা সবকিছু হচ্ছে ন্যান্ড অথবা নর, অথবা আপনাকে বললো গেট দিয়ে আঁকতে হবে। যেমন ইউনিভার্সাল গেট দিয়ে আমরা এন্ড অর নট তিনটাই তৈরি করা শিখছি আগের লেকচারগুলোতে। তার মানে আমরা এখানে হচ্ছে কি করতে পারবো, ইজিলি হচ্ছে আমাদের যেখানে যদি বলে যে আপনার ন্যান্ড গেট দিয়ে করতে পারে, ন্যান্ড গেট থেকে এন্ড গেট বানানোর জন্য আমরা কি করি, দুইটা হচ্ছে ইয়ে ইউজ করি, দুইটা ন্যান্ড গেট ইউজ করি। তার মানে আমরা এই যে ইকুয়েশনটা আছে এইখানে হচ্ছে আমরা কি করব, এটা ন্যান্ড গেট এন্ড এই ন্যান্ড গেটের আউটপুটটাকে আমরা আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব, পাস করলে হচ্ছে আমরা এইটুকুকে পাবো। ঠিক একইভাবে এটাও কি, এর সামনে আরেকটা ন্যান্ড গেট দিব, যেটা ন্যান্ড গেটে হচ্ছে দুইটাতেই আমার সেম ইনপুট যাবে এবং সেই সেম ইনপুট থেকে আমরা এখানে আরেকটা ন্যান্ড গেট এবং নর গেট যখন করি তখন কি করি, এই দুইটা ইনপুটকে হচ্ছে একটা ন্যান্ড গেট দিয়ে পাস করি, এই ইনপুটটাকে একটা ন্যান্ড গেট দিয়ে পাস করি, দেন এই দুইটাকে আমরা একই সাথে পরে যায় আরেকটা ন্যান্ড দিয়ে পাস করি। তো এইভাবে হচ্ছে আমরা ইয়ে করব। আমি একটু যদি আগের লেকচারটাতে আপনাদের দেখাই, এই যে এই যে আমরা যেভাবে পাস করছিলাম যে অর গেট বানানোর জন্য কি করি, যে তিনটা ন্যান্ড গেট ইউজ করি, তিনটা ন্যান্ড গেট ইউজ করে অর গেট বানাই। ফার্স্টের যে এ এবং বি যে ইনপুট দুইটা, সেই ইনপুট দুইটাকে একটা দিয়ে পাস করব, তারপরে সেই দুইটার ইনপুট থেকে যে আউটপুটটা সেটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব। এইভাবে হচ্ছে আমরা অর গেট বানাবো, আর এন্ড গেট হচ্ছে আমরা এইভাবে বানাবো। তো এই সিমিলার ওয়েতে হচ্ছে আমরা এইভাবে, যদি আপনাকে বলে যে এটা ন্যান্ড গেট দিয়ে করতে হবে বা নর গেট দিয়ে করতে হবে তাহলে হচ্ছে সিমিলার ওয়েতে আপনার ন্যান্ড বা নর গেট দিয়ে করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার একটা ইয়ে দেওয়া থাকলো, ধরেন হচ্ছে আপনার এরকম একটা সার্কিট দেওয়া থাকলো। এবার সার্কিটটা দিয়ে আপনাকে বলা হইলো যে এই সার্কিটটা কোন বুলিয়ান ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে, তাইলে আপনি সেটা কিভাবে বের করবেন। ফার্স্টে দেখেন এইখানে কি আছে, এ প্রাইম বি প্রাইম, আপনি এই সার্কিটের উপরই আঁকবেন। ঠিক আছে, দরকার হলে সার্কিটটা খাতায় তুলে নেবেন, খাতায় তুলে নিয়ে সার্কিটের উপরে আঁকবেন, অথবা কোশ্চেনের উপর এটা হচ্ছে আপনি একে দেখতে পারেন যে কি। তো কোশ্চেনের উপর আঁকার দরকার নেই, কারণ কোশ্চেনে যে কোনো কিছু লেখা হচ্ছে উচিত না। আপনি হচ্ছে এই সার্কিট তো খুব বেশি বড় না, আপনি যদি এরকম কোনো ইয়ে থাকে তাহলে আপনি এই সার্কিটটাকে আপনার খাতায় আঁকবেন, ছোট একটা সার্কিট, তাহলে আপনার কোনো ভুল যাওয়ার চান্স থাকবে না। এবার সার্কিটটাকে আঁকার পর দেন হচ্ছে আপনি কি করবেন, যে এখান থেকে এটা বের করলেন, এটা সি আসলো, তাহলে এখানে আপনার অ্যাকচুয়ালি কি আসছে, এটা যেহেতু অর গেট, এটা হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট। তাহলে এ প্রাইম বি প্রাইম এখান থেকে পেলেন, পাওয়ার পরে এখানে অর গেট দিয়ে যখন পাস হইলো তখন কি হইলো, এ প্রাইম বি প্রাইম অর সি, এটা পাস হইলো। এবার টোটালটা কোথায় গেছে, নট গেট দিয়ে, তাহলে এ প্রাইম বি প্রাইম অর সি, টোটালটা হচ্ছে আপনার নট গেট দিয়ে গেছে। তো এইটাই হচ্ছে আপনার যে বুলিয়ান এক্সপ্রেশনটা আছে সেটার হচ্ছে অ্যান্সার। এবার যদি এটাকে আবার আপনার বলে যে এটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে, তাহলে আপনি ইজিলি হচ্ছে কি করবেন, যে নর গেট আমরা যেভাবে দেখছি ওইভাবে আপনি এই যে গেটগুলো আছে গেটগুলোকে আপনি নর গেট দিয়ে করতে পারেন, অথবা এই যে ইকুয়েশনটা পেয়েছেন এটাকে আপনি আরো সিম্পলিফাই করেন, যে বড় একটা ইকুয়েশন পেয়েছেন এই ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করেন।
এ প্রাইম বি প্রাইম তার হোল প্রাইম, এখানে হচ্ছে ডট দিলেন সি প্রাইম। তাহলে দেখেন এর মধ্যে কিন্তু মোটামুটি সবগুলোই হচ্ছে আপনার এন্ড গেটের মধ্যে চলে আসছে। তার মানে কি আপনার অর গেট টোটালি থাকলো না। যেহেতু অর গেট থাকলো না, এই টোটালটা একটা ন্যান্ড গেট এবং এইটা একটা ন্যান্ড গেট, এটা দিয়ে পাস করলেই হচ্ছে আপনি ফাইনাল একটা অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ইজিলি হচ্ছে ন্যান্ড বা নর যদি বলে তাহলে আপনি একটু সিম্পলিফাই করে নিলে, আপনার যদি নর বলে তাহলে সবগুলোকে হচ্ছে ট্রাই করবেন যে নর গেটের মধ্যে নিয়ে আসার, আর যদি অ্যান্ড বলে তাহলে সবগুলোকে সিম্পলিফাই করে ট্রাই করবেন যে ন্যান্ড গেটের মধ্যে নিয়ে আসার। তাহলে হচ্ছে দেখবেন যে আপনার সার্কিটটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে ট্রাই করবেন, অথবা আপনার যে বড় সার্কিটটা আছে সেটাকেও আপনি রিপ্লেস করে করে রাখতে পারেন, তো সেক্ষেত্রে সেটা এফিশিয়েন্ট হইলো না আর কি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি ফাইনাল অ্যান্সারটাকে হচ্ছে বের করতে পারেন। দেন হচ্ছে আপনার এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে। তো এইটা হচ্ছে আপনার সিম্পলিফাইড এক্সপ্রেশন, এবং সিম্পলিফাইড এক্সপ্রেশন যে জন্য যে ট্রুথ টেবিলটা আপনি বানাবেন, সেই ট্রুথ টেবিল দিয়ে আপনি এই যে ব্রড যে এক্সপ্রেশনটা বানাবেন এটাকে বলা হচ্ছে এসওপি, ক্যানোনিক্যাল ফরম্যাট এক্সপ্রেশন বা স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, তো আপনার এরকম একটা সিম্পলিফাইড ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, সেই ইকুয়েশন থেকে যদি আপনাকে এসওপি বা পিওএস বের করতে বলে তাহলে একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে হচ্ছে আপনি এসওপি বা পিওএসটাকে বের করবেন। তো এইখানে হচ্ছে আপনার আরো কিছু ইকুয়েশন দেওয়া আছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, সার্কিট ড্র করবেন। এখানে আপনার একটা সার্কিট দেওয়া থাকলো, এটাকে বললো যে এটার এক্সপ্রেশনটা কি হবে, বা এটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে, বা শুধুমাত্র বললো যে মৌলিক গেট, যদিও মৌলিক গেটেই আছে তো এটাকে আর ওইটার ইয়ের দরকার নেই। আচ্ছা, তো এখানে আরো কিছু এক্সপ্রেশন আপনাদের দিয়ে দেওয়া রয়েছে, এগুলো একটু ট্রাই করবেন নিজেরা সলভ করার। লিটারালস গুলো কি আমরা আগেও জানি যে এক্স বা এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এগুলো দিয়ে প্রকাশ করে। এন্ড প্রোডাক্ট টার্মের জন্য হচ্ছে আমরা এন্ড ইউজ করি, সাম টার্ম এটা, এবং আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এই দুইটা, এসওপি পিওএস। এসওপি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলোকে আমরা প্লাস করব, আর পিওএস হচ্ছে প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ আমাদের যে সাম গুলো থাকবে এই সাম গুলোকে দেখেন এই প্রত্যেকটা সাম গুলোকে ব্র্যাকেট দিয়ে দিয়ে প্রোডাক্ট করা হয়েছে। তো এই দুইটা ফর্মকে বলে হচ্ছে আপনার এসওপি এন্ড পিওএস, এবং এসওপি এবং পিওএস হচ্ছে একটা আরেকটার কমপ্লিমেন্ট। দেখেন এখানে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই জেড এটা আসছে। এবার দেখেন এক্স প্রাইম ওয়াই কে আমরা যদি ডুয়ালিটি যখন পড়ছি সেরকম যদি করি, তাহলে এক্স এখানে ডট ছিল, অর করলাম, ওয়াই করলাম, এবার এইটার প্রাইম ছিল, এটার প্রাইমটাকে তুলে দিলাম, পরেরটার প্রাইম দিলাম। ঠিক একইভাবে এখানে প্লাস ছিল, তার মানে কি এখানে গুণ হবে, তাহলে এখানে এন্ড গেট দিলাম। একইভাবে হচ্ছে এটাকে কি করছি, এক্স প্রাইম অর ওয়াই, ঠিক একইভাবে এক্স প্রাইম অর জেড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার যেটা থাকবে সেটার হচ্ছে আপনার উল্টাটা করলে আমরা হচ্ছে ইকুয়েশনটা পাই। এরপরে আমাদের আরো কিছু টার্ম চলে আসে। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমরা এসওপি যেটা বের করব, পিওএস হচ্ছে তার উল্টাটা হবে, একটা আরেকটার কমপ্লিমেন্ট হবে। মিন টার্ম তাহলে কোনটাকে বলে, যেটা কনসিডার টু বাইনারি ভেরিয়েবলস ইজ ভেরিয়েবলস আর অ্যাপিয়ার্স অ্যাজ ইটসেলফ অর ইন কমপ্লিমেন্টেড ফর্ম। যেমন লিটারাল এগুলো থাকবে, কমপ্লিমেন্ট ভাবে এটা থাকবে, যেমন এক্স ওয়াই, এটার জন্য আপনার ম্যাক্সিমাম যে টার্ম সেই টার্মগুলো হচ্ছে 4টা হইতে পারে, এবং এই প্রত্যেকটা টার্ম যে গুণ হিসেবে আছে এই টার্মগুলোকে বলে হচ্ছে আপনার মিন টার্ম। দেখেন মিন টার্ম অফ এন ভেরিয়েবলস ইজ দ্য প্রোডাক্ট অফ এন লিটারালস ইন ডিফারেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এবং টু টু দি পাওয়ার এনটা মিন টার্ম পাওয়া যায় এন ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম। এবং ম্যাক্স টার্ম কোনটা, ম্যাক্স টার্ম হচ্ছে আপনার অর দিয়ে থাকবে, ম্যাক্স টার্ম গুলো হচ্ছে আপনার অর দিয়ে থাকবে। এবং এই ম্যাক্স টার্মের ক্ষেত্রে যে প্রাইম ভ্যালুটা হবে হচ্ছে যখন আপনার 1 আছে, যখন হচ্ছে আপনার 0 আছে তখন হচ্ছে নন প্রাইম ভ্যালুটা হবে। দেখেন এখানে হচ্ছে যখন 0 0 এইটা হচ্ছে আপনার এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ আপনি এক্স এবং ওয়াই এর 0 0 ইনপুটের জন্য যে টার্মটা পেয়েছেন মিন টার্ম, সেই মিন টার্মটা হচ্ছে এটা, এবং মিন টার্মকে হচ্ছে আপনার M0 দিয়ে প্রকাশ করা হয়। আর ম্যাক্স টার্মকে হচ্ছে ক্যাপিটাল M0 দিয়ে প্রকাশ করা হয় এই জিরোর জন্য। এবং এইটার টার্মটা দেখেন জিরোর জন্য আপনি কি পাচ্ছেন, এক্স, অর্থাৎ এইটার যেটা সেটার ডুয়ালিটি করে আমরা যেটা পাই সেটাই, বা সেটার কমপ্লিমেন্ট করে আমরা যেটা পাই সেটাই পাচ্ছি না। তাহলে দেখেন এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ এখানে কি আসতেছে, এক্স প্রাইম উঠে গেল, ওয়াই প্রাইম উঠে গেল, এবং এখানে ডট ছিল সেটা অর হয়ে গেল, এবং এটাকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। তাইলে আপনার যদি মিন টার্ম দেওয়া থাকে, মিন টার্ম দেওয়া থাকলে আপনি ম্যাক্স টার্ম ইজিলি বের করতে পারবেন। ইজ মিন টার্ম ইজ দ্য কমপ্লিমেন্ট অফ করসপন্ডিং ম্যাক্স টার্ম। যেমন দেখেন M2 দেওয়া আছে, তাহলে M2 এর জন্য যদি আমরা এটা পাই তাহলে M2 প্রাইম করলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই তার প্রাইম তার আবার হোল প্রাইম, এবং সেটাকে যখন হচ্ছে আমরা ভাঙতেছি তখন কি পাচ্ছি, এক্স প্রাইম ওয়াই, অর্থাৎ এই যে যেটা সেটার কমপ্লিমেন্টটা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে M2।
অর্থাৎ দেখেন এইখানে যে আমাদের m2 টা এটার x y প্রাইম করলে আমরা x প্রাইম অর y এটা হচ্ছে আমার ম্যাক্স টার্ম, অর্থাৎ এটা হচ্ছে পিওএস ফর্মেট। তাহলে মিন টার্মের মাধ্যমে আমরা পাচ্ছি এসওপি আর ম্যাক্স টার্মে পাচ্ছি পিওএস, এবং এই দুইটা টার্মকে বলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্ম এই দুইটা মিন এসওপি এবং হচ্ছে পিওএস। একইভাবে 8টার জন্য মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এখানে দিয়ে দেওয়া আছে। তো এটা থেকে হচ্ছে আমরা বের করতে পারবো। এবার দেখেন এইখানে এই যে ক্যানোনিক্যাল যে ফর্মটা আছে, ক্যানোনিক্যাল ফর্মের যে সাম অফ মিন টার্ম, এই সাম অফ মিন টার্মে আপনার যখন বলে দেওয়া থাকবে যে সাম অফ m6 মানে কি বোঝানো হচ্ছে বলেন তো? ট্রুথ টেবিলে m6 যেহেতু, তার মানে কত আপনার হচ্ছে m7 পর্যন্ত যাবে, অর্থাৎ তিনটা ভ্যারিয়েবল, এখানে তিনটা ভ্যারিয়েবলের জন্য বলা। তাহলে m6 মানে আমরা এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি 6 কে, তাহলে কত পাচ্ছি 110। তাহলে 1 এটা হচ্ছে আপনার x y z, তার মানে কি x y z প্রাইম। এবার দেখেন এইটাই না, তাহলে আপনি x y z প্রাইম দেখে ইজিলি বলতে পারবেন যে এটার হচ্ছে মিন টার্ম কোনটা। একইভাবে দেখেন এই যে কয়টা দেওয়া রয়েছে, এই কয়টাকে যদি হচ্ছে আপনি এবার ঘোরায় লেখেন, এই কয়টাকে যদি আপনি লেখেন, এটা কত পাচ্ছেন তাইলে 0 0 1 0 1, সরি 1 0 0, তারপরে এটা কত 1 0 1, দেন এটা কত 1 1 0 এন্ড 1 1 1। এবার দেখেন 0 0 1 তার মানে কত m1, বাইনারিতে কনভার্ট করলে এই বাইনারি থেকে ডেসিমেলে আনলে কত 1, এটা কত 4, তারপরে 5 এটা। তাহলে এইগুলো আপনার কি, এগুলো হচ্ছে আপনার মিন টার্ম। তাহলে সাম অফ মিন টার্ম, তাহলে আপনার সাম অফ মিন টার্ম কিন্তু এই ফরম্যাটেও লেখা থাকে, যে আপনার সামেশন অফ m1 2 এরকম দেওয়া থাকলো, এটাকে বলে হচ্ছে সাম অফ মিন টার্ম। তো f3 ও ঠিক একইভাবে হচ্ছে বের করছে এখানে, যে আপনার যে টার্মগুলো দেওয়া রয়েছে সেই টার্মগুলো থেকে এটা বের করছে। তাহলে আপনার যদি কোনো ফর্মে দেওয়া থাকে যে শর্ট ফর্মে, যেটা সিম্পলিফাইড ফর্মে, তাহলে সেটা থেকে ট্রুথ টেবিলের মাধ্যমে আপনি ফার্স্টে হচ্ছে আপনার যে স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ এসওপি বা পিওএসটা বের করবেন, মিন টার্ম বা ম্যাক্স টার্মে বের করবেন। বের করার পরে সেখান থেকে হচ্ছে আপনার যেটা চেয়েছে ওইটাকে হচ্ছে আপনি নিয়ে আসবেন। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ইকুয়েশনটা দেওয়া, এই টেবিল থেকে দেখেন ইজিলি আপনি এইগুলোকে লিখতে পারতেছেন, এবং এইগুলোকে আপনি যখন লিখতে পারতেছেন দেখেন এই টার্মগুলো m1 এ যে f3 এর জন্য, দেখেন f3 এর জন্য m1 এ যে কিন্তু আপনি 1 পাচ্ছেন। ঠিক আছে, m3 তে যে দেখেন আবার 1 পাচ্ছেন, এটা m0 m1 2 3 4 5 6 7, তো এইগুলোর জন্যই কিন্তু এখানে পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে মিন টার্ম বা ম্যাক্স টার্ম গুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের ক্যানোনিক্যাল ফর্ম, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, সেটা মানে আমাদের যে পিওএস টা আসে, সেটা হচ্ছে কিভাবে আসে। তো পিওএস এর জন্য ফার্স্ট অফ অল আমাদের ফরম্যাট হচ্ছে এইটা, এই ফরম্যাটে লিখবো। তো এটা হচ্ছে আপনার কাইন্ড অফ একইভাবেই আসে। তো এখানে হচ্ছে আমরা কি করি, যেগুলো হচ্ছে আমাদের জিরো আছে, এই জিরো গুলোর জন্য হচ্ছে আমরা মেইনলি বের করি। তো জিরো গুলোর জন্য বের করার জন্য দেখেন আপনার এরকম একটা ফরম্যাটে যদি দেওয়া থাকে, তো আমরা ফার্স্টে এখানে কি 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এই যে 0 1 2 3 4 5 6 7 এইগুলোকে হচ্ছে আমরা নিব, নেওয়ার পর যেগুলোতে জিরো আছে সেগুলোকে বসাবো। দেখেন m0, তো দেখেন জিরোর জন্য হচ্ছে আমরা এখন কি করব, আমরা জিরোর জন্য আগে যখন মিন টার্ম বের করছিলাম তখন হচ্ছে আমরা এখানে x কে প্রাইম দিছিলাম, এখানে হচ্ছে আমরা ম্যাক্স টার্ম বের করব, ম্যাক্স টার্ম। যেহেতু হচ্ছে আমার এটা জিরো আছে, জিরোর জন্য আমরা ম্যাক্স টার্মে লিখবো x অর y অর z, কারণ কি আমরা ম্যাক্স টার্মে মিন টার্মের উল্টাটা করব, আমরা ডুয়ালিটিতে যেভাবে পড়ছি। ঠিক একইভাবে যখন m2 যেটা এই জিরোর জন্য, এটা হচ্ছে f3 এর জন্য বের করতেছি, তাহলে এখানে আমরা কি লিখবো x y প্রাইম প্লাস z। ঠিক একইভাবে এই যে দুইটা জিরো আছে, x প্রাইম y প্রাইম z, এবং হচ্ছে x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z, এবং এইগুলোকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে লিখবো। তো এই যে মাল্টিপ্লাই বা অ্যান্ড গেট দিয়ে পাস করতেছে, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, মানে সাম গুলোর হচ্ছে আমরা প্রোডাক্ট করতেছি। তো এইভাবে হচ্ছে আপনার বের করে। এবং একইভাবে দেখেন একটা জিনিস, যে এইখানে আমাদের যে টার্মগুলো মিসিং ছিল m1 m4 m5 m6 m7, মানে আমাদের এই জায়গাটা যদি আমরা একটু হিসাব করি, এখানে যেহেতু চারটা, তাহলে f3 এর জন্য আমরা দেখি, f3 এর জন্য আমাদের যে টার্মগুলো m1 m3 m4 m5, আমরা যখন প্রোডাক্টটা বের করব, প্রোডাক্ট টার্মটা কিন্তু আমাদের চলে আসে অটোমেটিক্যালি এইটা m0 m2 m6 m7। দেখেন এটাই হচ্ছে আমরা কিন্তু পেয়েছি m2 m6 m0 m2 m6 m7। এইভাবে হচ্ছে আমরা
পিওএসটাকে বের করে ফেলতে পারি। তো এখানে হচ্ছে আমাদের আরো কিছু ইয়ে আছে, যেমন দেখেন আমরা এসওপি যখন বের করি, এসওপি বের করার জন্য অন গুলোকে হচ্ছে আমরা সামেশন করি এবং সেটার মাধ্যমে হচ্ছে এসওপি বের করি, আর জিরো গুলোর মাধ্যমে হচ্ছে আমরা পিওএসটা বের করি। একইভাবে আরো দুইটা প্রবলেম এখানে দিয়ে দেওয়া রয়েছে, এবং আমরা যে ইয়েটা করি দেখেন F2 যেটা বের করতেছি, আপনারা চাইলে হচ্ছে F2 প্রাইম দিয়ে হচ্ছে পরের গুলোকে ইয়ে করতে পারেন, অর্থাৎ এটা যেটা 1 আছে 1 দিয়ে হচ্ছে আপনি F2 প্রাইম বের করলেন, তো সেই 1 এর জন্য যেটা লিখতেছেন সেটাও আলটিমেটলি হচ্ছে আপনার এইটাই লিখতেছেন, যে M0 M2 M3। তো এইভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম দিয়ে এটাও বের করতে পারেন কমপ্লিমেন্ট করে, বা আপনার এই যে F2 এর জন্য দেখেন যে মিন টার্ম যেগুলো বাকি ছিল ওইগুলা দিয়ে হচ্ছে আপনার ম্যাক্স টার্মটা অর করে বের করতে পারেন। এখানে হচ্ছে আপনার কিছু কম্পারিজন আছে যে আমরা কিভাবে কি বের করি না করি। তারপরে এখানে আপনারা চাইলে হচ্ছে ইকুয়েশন থেকে সিম্পলিফাই করতে পারেন, যেমন দেখেন আপনার একটা এক্স অর এক্স প্রাইম, এটা যদি করেন তার মানে কি, আমরা ফার্স্টেই দেখছি যে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 অর 0, অথবা কি 0 অর 1 হবে, তার মানে কি ভ্যালু 1 থাকে। তবে এর সঙ্গে যদি একবার 1 যোগ করেন, আবার যদি 1 সরি একবার 1 গুণ করেন, তার সাথে আবার 1 গুণ করেন, তো আপনার ইকুয়েশনে তো কোনো প্রবলেম হয় না। তো যে মিসিং টার্ম গুলো এর মধ্যে আপনার বি এবং সি মিসিং, তাহলে যে মিসিং টার্ম গুলো আছে সেটাকে হচ্ছে আপনি গুণ করে দেন, তাহলে এর সঙ্গে বি এবং সি, তাহলে মিসিং টার্ম গুলোকে বি ইন্টু বি প্রাইম এবং সি ইন্টু সি প্রাইম যদি গুণ করেন, তার মানে কি 1 ইন্টু 1 করতেছেন, আবার এখানে এ মিসিং আছে তাহলে একে গুণ করে দেন। এইভাবে হচ্ছে আপনি ড্রাইভ করে হচ্ছে এই মানটাকে বের করতে পারেন, এবং সেটার মাধ্যমে হচ্ছে আপনি 1 2 4 5 6 যেটা বের করছেন, দেখেন 1 কোথা থেকে আসছে, 0 0 1, এটার জন্য কি আসছে 1 0 0, 1 0 0 মানে কত 4, তারপর হচ্ছে এ বি প্রাইম সি, এটা কত আপনার 1 0 1 মানে কত 5, তারপরে এটাকে 1 1 0 6 এবং হচ্ছে 1 1 1, এটা কত 7। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনি যে টার্মগুলো আপনার আছে এই টার্মগুলোকে কিন্তু আপনি এইভাবে ক্যালকুলেট করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এইভাবে যে আপনি টার্মগুলোকে ক্যালকুলেট করতেছেন এটাই হচ্ছে আপনার এসওপি, এবং যেটা যেটা বাকি আছে, অর্থাৎ এখানে বাকি আছে 0 2 3 0 2 3, এটা হচ্ছে আপনার তখন ম্যাক্স টার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনার মিন টার্ম বা ম্যাক্স টার্ম এম ক্যাপিটাল দেওয়াও থাকতে পারে বা এরকম নাম্বার দেওয়া থাকতে পারে, তো এইভাবে বের করতে পারেন। ঠিক একইভাবে আপনি যখন পিওএস বের করবেন, পিওএস এর ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার আগেরটা যেমন হচ্ছে এক্স অর এক্স প্রাইম করছেন, তো এইখানে আপনি যদি কোনো কিছুর সঙ্গে জিরোকে যোগ করেন, যেমন এই যে এই টার্মটাতে আপনি এক্স ইন্টু এক্স প্রাইম, এটা মানে কত 0 ইন্টু 1 অথবা 1 ইন্টু 0, এইটা যদি আপনি করেন এটা কিন্তু আপনার এটা ইনটু, তাহলে কিন্তু আপনার কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি আপনি মিসিং টার্ম গুলোকে হচ্ছে এইভাবে গুণ করে নিয়ে আসতে পারেন, এইভাবে হচ্ছে আপনি পিওএস টাকে বের করতে পারেন, বা এগুলো আপনি ট্রুথ টেবিল দিয়েও করতে পারেন। এখানে দেখেন আরো দুইটা প্রবলেম হচ্ছে এসওপি এবং পিওএস এর দুইটা প্রবলেম এখানে সলভ করে দেওয়া আছে। আর যদি আরো ভেরিয়েবল বেশি হয় তাহলে সেক্ষেত্রেও আপনি কি করতে পারেন, সেটার জন্য আপনার কিছু সলিউশন এবং কিছু প্রবলেম দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। তো এইগুলো একটু ভালোভাবে দেখবেন, যেহেতু পরীক্ষা সামনেই, তো সবাই ভালোভাবে পড়াশোনা করেন। যদি কারো কোথাও তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমার সঙ্গে কমিউনিকেট করবেন, আমি ট্রাই করব যে আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আর আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে, বেস্ট অফ লাক। এবং এই পরীক্ষায় হচ্ছে কেউ কোনো কিছু নিয়ে ভয় পাবেন না, সবই ইজি জিনিস, আমাদের পড়া জিনিসের মধ্যে থেকেই থাকবে, কেউ কোনো কিছু নিয়ে প্যানিক করবেন না। যাদের যেটা প্রবলেম মনে হবে আমি আবারও বলতেছি যে আমার সঙ্গে কমিউনিকেট করবেন পরীক্ষার আগে, আমি ট্রাই করব যে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, এবং কোশ্চেনটা ভালোভাবে পড়বেন। আপনারা অনেকেই সিটিতে ভুল করছেন হচ্ছে কোশ্চেন না পড়ার জন্য, তো কোশ্চেনটা ভালোভাবে পড়বেন, এই প্রবলেমগুলো সলভ করতে খুব বেশি টাইম লাগবে না। তো ভালোভাবে কোশ্চেন পড়বেন, ভালোভাবে পরীক্ষা দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড বেস্ট অফ লাক ফর ইওর আপকামিং ফাইনাল মিড টার্ম এক্সাম। থ্যাংক ইউ।